আচ্ছা, লাইভটা মনে হয় শুরু হয়ে গেছে, আমি একটু চেক করি। যারা আছো তারা বলো যে সব ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। যারা আছো তারা বলো যে সব ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা এবং সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু চেক করে বলো যারা আছো। দেখি সাউন্ড ওকে আছে, ভিজুয়ালটা ঠিক আছে, ঠিকঠাক দেখা যায়, সব ক্লিয়ার, তাই তো? সো আমরা বেশি দেরি না করে শুরু করতে পারি আসলে। সো আমি বলি, এই চ্যাপ্টারের মেইনলি হচ্ছে কিছু টপিক থেকেই বেশি প্রশ্ন আসে, সেগুলো আমরা বেশি করে টাচ করবো আসলে, এবং সেসব টাইপের প্রবলেমগুলো সলভ করে ফেলবো যে সব টাইপের প্রবলেম আসে। হ্যাঁ, এবং রেগুলারলি যেভাবে আমার ক্লাস করেছো, ক্লাস শেষে প্র্যাকটিস শিট পাবা। আজকে পাবা না, যদিও প্র্যাকটিস শিটটা আমি রেডি করছিলাম, ওখান থেকেই হচ্ছে আমি টুকটুক করে স্লাইডে নিয়ে ফেলেছি। বিভিন্ন প্রশ্ন এখানেই আছে, এখানেই করাই দিব অনেকটা। সো কালকে পাবা প্র্যাকটিস শিটটা, আমি আজকে রাতের মধ্যে রেডি করে ফেলবো, কালকে দিয়ে ফেলবো, ঠিক আছে? আমি আরেক ঘন্টা টাইম পেলেই প্র্যাকটিস শিটটা রেডি হয়ে যেত, আসলে 1 ঘন্টার জন্য আসলে হয়নি। সো আমি তাড়াহুড়ো আর করি নাই, দেখলাম যে ক্লাস শেষ করি, ক্লাসের শেষ করে সেই অনুপাতে তোমরা কীভাবে বুঝলা না বুঝলা সেই অনুপাতটা যাচাই করে নিয়ে তারপর একদম অপটিমাইজ করে একটা প্র্যাকটিস শিট তোমাদের কাছে দিয়ে দিই, ঠিক আছে? সো আমরা এখন তাহলে শুরু করতেছি। হ্যাঁ, সো আমাদের যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে চলতরিৎ, ফিজিক্স সেকেন্ড পেপারের। আর হচ্ছে এই চ্যাপ্টার থেকে মিনিমাম 2টা সিকিউ আসার কথা। টাটা হচ্ছে টয় আকার টা লিখতে যায় টিএ লিখে ফেলছি। হ্যাঁ, বাংলিশ লেখার প্রবণতা, মানে টাইপিং করতে যায় আর কি, এটা হয়। 2টা সিকিউ আসবে, তার মধ্যে একটা কাশ্যপের সূত্র থেকে আসার মতো, কাশ্যপের সূত্রটি আমরা পড়ব, এবং আরেকটা হচ্ছে আদার্স, তার মধ্যে গ্যালভানোমিটার আছে, অ্যামিটার আছে, তার মধ্যে এই ব্যাটারি আছে, বিভিন্ন রকম সেলের হিসাবপাতি আছে, সবই আমরা দেখব। তো একদম জিরো থেকে স্টার্ট করি। স্টার্টে আমাদের সামনে যে টপিক সেটা হচ্ছে রোদের উপর তাপমাত্রার প্রভাব, ঠিক আছে? সো আমি আর কিছু লিখি নেই, বাদ বাকি সব এখন লিখব। ওকে, রোদের উপর তাপমাত্রার প্রভাব, তার মানে আমরা রোদ নিয়ে কথা বলতেছি আসলে। তাহলে রোদটা কি জিনিস একটু শর্টে বলি। রোদটা হচ্ছে যে কোনো একটা বস্তুর মধ্যে যে ইলেকট্রনগুলো আছে, বস্তুর ফান্ডামেন্টালি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দ্বারা গঠিত, এটা আমরা জানি। সো ইলেকট্রনগুলো যখন চলাচল করতে চায়, ইলেকট্রনের চলাচলই হচ্ছে তড়িৎ প্রবাহ, 9 থেকে শিখে আসছে। ইলেকট্রনের মধ্যে যখন তড়িৎ প্রবাহ, মানে একটা বস্তুর মধ্যে যখন তড়িৎ প্রবাহ হতে চায়, ইলেকট্রনের প্রবাহ হতে চায়, তখন সেটি অন্যান্য যে কণাগুলো আছে সেগুলোর সাথে বাড়ি খায়। বা এমন হতে পারে, দেখো চিন্তা করো যে 2-3 জন ব্যক্তি যদি বিশৃঙ্খল হয়, তারা নিজেদের মধ্যে হুড়াহুড়ি করতে গিয়ে তারা নিজেদের মধ্যে বাড়ি খাবে কিন্তু। সো এই যে ইলেকট্রন পরস্পরের সাথে বাড়ি খাচ্ছে, অন্যান্য কণার সাথে বাড়ি খাচ্ছে, এর ফলে কি হয়, ইলেকট্রনের গতি বাধাপ্রাপ্ত হয়, এবং এটার যে বৈশিষ্ট্যটা সেটাকে সামগ্রিকভাবে বলা হয় বস্তুর রোধ। সো রোদের উপর তাপমাত্রার যে প্রভাবটা, এটা যদি তুমি স্টাডি করতে চাও তাহলে তোমাকে বুঝতে হবে যে 2টা ক্রাইটেরিয়া আমরা কথা বলি। একটা ক্রাইটেরিয়া হচ্ছে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে কোনো একটা বস্তুর রোদ যদি হয় R0, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে কোনো একটা বস্তুর রোদ যদি হয় R0, এবং θ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে কোনো একটা বস্তুর রোদ যদি হয় Rθ, তাহলে এই R0 আর Rθ হচ্ছে কানেক্টেড একটা সূত্রের মাধ্যমে। সূত্রটা তোমাদের খেয়াল রাখা লাগবে। সূত্রটা আমি লিখি। সূত্রটা হচ্ছে Rθ = R0 ইন্টু 1 প্লাস আলফা ইন্টু ডেল থেটা। আমি বলতেছি, সবগুলো পরিচয় দিচ্ছি। সো Rθটা কি? Rθটা আমি উপরেই বলছি, θ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদ। খেয়াল করবা, কেলভিন না, সেলসিয়াস, θ ডিগ্রি সেলসিয়াস, নট কেলভিন। সো আমরা যখনই রোধের, মনে করো টেম্পারেচারের সাথে সাথে রোধের চেঞ্জের যে ম্যাথগুলো করব, তখন টেম্পারেচার যেন সেলসিয়াসে থাকে। সো আমি একটু লিখে দিই, এখানে কশন লিখে দিই, কশন টেম্পারেচার সেলসিয়াসে নিতে হবে, সেলসিয়াসে নিতে হবে, ঠিক আছে? সো আমাদের মেইন যে সূত্রটা সেটা হচ্ছে এইটা। এটা খেয়াল রাখতে হবে। এখন আলফা জিনিসটা কি?
আলফা জিনিসটা কি? আলফা জিনিসটা বুঝতে হবে। আলফাটা হচ্ছে রোধের তাপমাত্রা গুণক। তাপমাত্রা লেখা কি স্পষ্ট বোঝা যাচ্ছে? আমার হাতে লেখা কি স্পষ্ট বোঝা যাচ্ছে? বলো তো একটু। বুঝে যাওয়ার কথা, কোনো সমস্যার কথা না, তবু একটু বলো তো। রোধের তাপমাত্রা গুণক এবং ডেল থিটাটা হচ্ছে টেম্পারেচারের চেঞ্জ। টেম্পারেচারের চেঞ্জ, ঠিক আছে? সো টেম্পারেচারের চেঞ্জ বলতে জিরো থেকে চেঞ্জটা, বাস ধরো যে আমরা 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, সাপোজ আমরা একটা এক্সাম্পল লিখি। এক্সাম্পল আর 50 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু হবে আর 0 ডিগ্রি সেলসিয়াস 1 ইন্টু 1 প্লাস আলফা ইন্টু ডেল থিটা, বলতে 50 কিন্তু সরাসরি, মানে এখানে যে টেম্পারেচার থাকবে, এখানে যা থাকবে হুবহু এই বান্দাই এখানে এসে হাজির হবে। হুবহু এই বান্দা এখানে এসে হাজির হবে। এখন একটা এমসিকিউ প্রশ্ন আছে, একটা এমসিকিউ প্রশ্ন কিন্তু আছে। এমসিকিউ প্রশ্নটা হচ্ছে, কোনো অপশন দিব না, তোমরা অ্যান্সার করবা। আলফা এর একক কি? আলফা এর একক কি বলো তো? আলফার এককটা কি হবে? আলফার এককটা কি হবে বলো? চলো তো, সবার কাছে সোজা লাগলে তো সুবিধা, আমারও তো ক্লাস নিতে সুবিধা, তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি প্যারা নেওয়া লাগবে না ক্লাসে, সবাই দ্রুত বুঝে যাবা। আলফার এককটা বলো দ্রুত। ডিগ্রি সেলসিয়াস না, ডিগ্রি সেলসিয়াস না, অনেকে ডিগ্রি সেলসিয়াস বলছে, ডিগ্রি সেলসিয়াস না, এটার এককটা হবে পার ডিগ্রি সেলসিয়াস। কেন পার ডিগ্রি সেলসিয়াস? কেন চেক করো, পার ডিগ্রি সেলসিয়াস কেন চেক করি একটু। এখানে ব্ল্যাক ছিল, রাইট? ডেল থিটা, খেয়াল করো। আর থিটা এটার একক কি? এটা হচ্ছে ওহমে আসবে, রোধ একটা, রাইট? এটাও আসবে ওহমে। সো ওহম ওহম কাটাকাটি, ওহম ওহম কাটে, বাদ বাকিতে ফাটে, রাইট? সো 1 প্লাস আলফা ডেল থিটা, এতটুকুর কিন্তু কোনো একক থাকবে না। কারণ হচ্ছে দেখো, এই পাশে ওহম আছে, এই পাশে ওহম আছে, বাম পাশের যে এককটা থাকবে ডান পাশে কিন্তু একই একক থাকতে হয় আলটিমেটলি। সো ওহম ওহম চলে গেল, সো এখানে কোনো একক থাকবে না। আলটিমেটলি 1 প্লাস আলফা ডেল থিটার কোনো একক থাকবে না। 1 কি? 1 একটা সংখ্যা, সংখ্যার কিন্তু কোনো একক নাই। সো আলফা ডেল থিটা হচ্ছে এককহীন, এককহীন একটা রাশি, আলফা ইন্টু ডেল থিটা। ডেল থিটাটা হচ্ছে টেম্পারেচারের চেঞ্জ ইন ডিগ্রি সেলসিয়াস। সো আলফার এককটা কি হবে? আলফার এককটা হবে 1 বাই ডিগ্রি সেলসিয়াস, রাইট? কারণ তোমার আলটিমেটলি এককহীন হইতে হবে। সো তুমি যখন এই দুটাকে গুণ দিবা, তখন এই দুটা কাটাকাটি হয়ে যাইতে হবে, মানে এই দুটা কাট কাট করে কাটতে হবে। সো তোমার আলফার এককটা কি হচ্ছে খেয়াল করো। আলফার এককটা কি হচ্ছে? আলফার এককটা হচ্ছে, সাবধানে খেয়াল রাখবে, এটা কিন্তু আসে পরীক্ষায়। আলফার এককটা হচ্ছে পার ডিগ্রি সেলসিয়াস। সো আলফার একক হচ্ছে পার ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? এটা খেয়াল থাকবে। সো এটার ম্যাথ আছে কিছু, ম্যাথ আমরা আগে ক্লিয়ার কিনা বলো। কথা হচ্ছে এটা স্লাইড পাবা না, তুলতে হবে। আমার ক্লাসে যে এটা করছিল, অভ্যাসটা করছিল, সেটা বজায় রাখতে হবে। স্লাইড পাবা না, তুলতে হবে, তুলো। যদি না তুলে থাকো স্ক্রিনশট নাও দ্রুত, স্লাইড এভাবে পাবা না। স্লাইড পাবা না, তুলো তুলো। তুলছো? অনেকে তুলবে না, অনেকে ওভার কনফিডেন্সও তুলবে না, তারাই দেখবে ওভার কনফিডেন্স থাকলে ভুল করে চলে আসবে, ঠিক আছে? সো আমরা হচ্ছে নেক্সটে যাই। নেক্সট প্রথম ম্যাথ আমাদের আজকে, একটি তামার তারের রোধ 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1.72 ওহম। খেয়াল করো, তামার তার, যে কোনো কিছুর তার হোক, আমাদের সমস্যা না, এটা প্রবলেম না। রোধটা নিয়ে কাজ করতে হবে, এটা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। সো এটা হচ্ছে আমাদের R20।
এর তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াসে উন্নত না, এটা হবে উন্নীত। এটা টাইপরাইটারের কাজ, এই কাজ করেছে। উন্নীত, উন্নীত মানে হচ্ছে কোনো কিছুকে ইনক্রিজ করা, উন্নীত করছে। 1 ডিগ্রি তাপমাত্রা R20 থেকে R100-তে নিয়ে যাইতে হবে। তাহলে উন্নীত করলে রোধ কত হবে? ঠিক আছে, রোধের উষ্ণতা গুণাঙ্ক আলফার ভ্যালু দেওয়া আছে এটা। সো আমরা আমাদের যে ইকুয়েশন সেটা কিন্তু এটা, আর থেটা ইকুয়াল টু আর জিরো সাপেক্ষে তুলনা করতে হবে আলফা ডেল থেটা, রাইট? এইটা হচ্ছে মেইন ইকুয়েশন আমাদের। সো এটা বজায় রাখতে হবে। সো এটা বজায় রেখে কাজগুলো করি, প্রথম যে কাজ প্রথমত R20 এবং R100, রাইট? সো R20 হবে হচ্ছে ইকুয়াল টু R0 ইন্টু 1 প্লাস আলফা ডেল থেটা। একটু আগে কি বললাম, এখানে যে বান্দা বসে আছে হুবহু সেম বান্দা যে এখানে বসতে হবে, ইন্টু 20। ঠিক আছে, এটা 1 নাম্বার ইকুয়েশন দাও। আর R100-র জন্য যেটা হবে R100, তাহলে R0 1 প্লাস আলফা, এখানে কোন বান্দা? 100। সো এখানে সেম বান্দা যায় বসবে। সো আমাদের প্রশ্ন কি চাইছে? প্রশ্ন চাইছে R100 কত? সো আমরা 2 ভাগ 1 করে দিব, R100 বাই R0 ইকুয়াল টু R0 1 প্লাস 100 আলফা ডিভাইড বাই R0 1 প্লাস 20 আলফা, রাইট? সো দেখো কে কাটে, R0 কাটে, বাদ বাকিদের ফাটে, রাইট? সো এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি। R100 এটা বের করতে হবে। R20 কত? সরি R20 এটা, রাইট? R20 কত? R20 হচ্ছে 1.72 দেওয়াই আছে, ইকুয়াল টু R0 এর ভ্যালু লাগলো না, 1 প্লাস 100 ইন্টু আলফা কোথায়? এই তো আলফা বসে আছে, আলফার ভ্যালু এখানে 0.00393 পার ডিগ্রি সেলসিয়াস ডিভাইড বাই 1 প্লাস 20 আলফা, 1 প্লাস 20 ইন্টু 0.00393। সো এখান থেকে আমার সব কিছু নন, এইটা আননোন, বের করতে পারবো না? বের করো। R100 ইকুয়াল টু কত? R100 ইকুয়াল টু কত? এত জোরে টান মারলো কেন এখানে? হ্যাঁ, কত? বের করো, ক্যালকুলেটরে বের করি। 722 1 প্লাস 100 ইন্টু 0.00393 ডিভাইড বাই 1 প্লাস 20 ইন্টু 0.00393। R100 আসবে হচ্ছে 2.22 ওহম। সো একটা জিনিস একটু খেয়াল করো, তোমার 20 ডিগ্রিতে রোধ ছিল 1.72, 100 ডিগ্রিতে রোধ হলো 2.22। তার মানে টেম্পারেচার বাড়লে নর্মালি একটা পরিবাহকের, মানে যারা ভালো পরিবহন করতে পারে, তামা একটা পরিবাহিত, টেম্পারেচার বাড়লে পরিবাহী রোধ কিন্তু বৃদ্ধি পায়। ঠিক আছে, টেম্পারেচার বাড়লে পরিবাহী রোধ হচ্ছে বৃদ্ধি পায়, এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা অনেকেই আমি দেখলাম দ্রুত করে ফেলেছো, ভেরি গুড। এটা দ্রুত করারই জিনিস। হ্যাঁ, যারা রিভিশন দিচ্ছে আমার সাথে তারা দ্রুত করতে পারবা, যারা শিখতেছো শিখতে থাকো, ভয় পেও না, তুমিও পারবা। ঠিক আছে, আমরাও পারি। আচ্ছা, সো এটা করে ফেলো তো, এটা হোমওয়ার্ক সেম টাইপের, এটা ইম্পর্টেন্ট, কারণ এগুলো এমসিকিউতে দেয়, রিটেনেও দেখলাম গতে দিতে পারে, প্রয়োগে একটা আলাদা একটা প্রশ্ন করে দিতে পারে। সো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টাংস্টেন তারে রোদ দেওয়া আছে 75, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদ কত? আচ্ছা, এটা আমি নিয়েছি হচ্ছে একটা ভুল দেখানোর জন্য। ঠিক আছে, একটা ভুল তোমাদের দেখায়, অনেকে এই ভুলটা করে। হ্যাঁ, ভুল প্রসেস লিখে দাও, ভুল প্রসেসটা হচ্ছে এরকম, অনেকেই কাজটা করে। আর কত দেওয়া এখানে 25 দেওয়ার 100 দেওয়া, রাইট? আর 100 ইকুয়াল টু আর 25, অনেকে এইভাবে করে আসলে। হ্যাঁ, 1 প্লাস আলফা ইন্টু ডেল থেটা, মানে ওরা মনে করে হচ্ছে 100 এবং 25-এর ডিফারেন্স, তাহলে 100 মাইনাস 25 করে ফেলে, 100 মাইনাস 25 করে এইভাবে করে। এইটা বিশাল বড় একটা ভুল প্রসেস,
হ্যাঁ, বিশাল বড় ভুল প্রসেস বলতেছি। যাই হোক, এটা ভুল, ভুল বড় করে লিখবা, ভুল, এই কাজটা করা যাবে না। আমাদের প্রসেসটা হচ্ছে আর থেটা, যে কোনো আর থেটাকে অবশ্যই 0 ডিগ্রির সাথেই তুলনা করতে হবে। হ্যাঁ, এখানে তোমার 0ই বসাইতে হবে, মাস্ট বি, এখানে তুমি 25 বসাইলে হবে না। ঠিক আছে, সো এই ভুলটা করো না, এই জন্যই হচ্ছে এটা দেওয়া। এটা হোমওয়ার্ক করবা সবাই, আগেরটা যেভাবে করেছি করে অ্যান্সার মিলাই নিবা। এটা দেখবা যে অনেক বইয়ে আছে, অ্যান্সার মিলানোও লাগবে না। কিছু ক্ষেত্রে তো কনফিডেন্ট হইতে হবে, তাই না? এত ছোট একটা প্রশ্ন, এর আগের ম্যাথ করলামই তো, জাস্ট ডাটাই তো আলাদা, যা আসবে সেটাই অ্যান্সার। কনফিডেন্ট হোক, যা আসবে সেটাই অ্যান্সার। প্রসেস ঠিক থাকলে অ্যান্সার অবশ্যই মিলতে হবে। ঠিক আছে, তো আমরা নেক্সটে গেলাম। ওকে, সো এবার হচ্ছে আজকে যার খেলা আর কি, একটা গান আছে না, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। সো এই চলতরিত দরবারে হচ্ছে ওহমের খেলা বা ওহমের সূত্রের খেলা। মানে ওহমের সূত্র যে পারে, চলতরিত সে পুরাটা পারে। ওহমের সূত্রে যার ঝামেলা, চলতরিত সে পারবে না। ঠিক আছে, সো ওহমের সূত্রটা বুঝতে হবে ভালো করে। সো বাদ বাকিগুলো তুলছো তো? হ্যাঁ, 10 সেকেন্ড বিরতি নিব, 10 সেকেন্ড একটা বিরতি নেই, সবাই একটু নিঃশ্বাস নাও, নিঃশ্বাস নাও। নিছো নিঃশ্বাস? শিওর নিছো? নিছো তো? এই নিঃশ্বাস না নিলে বাঁচবা কেমনে? নিঃশ্বাস ছাড়া হয়, প্রশ্বাস নিতে হয়, এমন একটা মনে হয় ওয়ার্ড আছে, বায়োলজি তোমরা যারা পড়ো তারা জানো। আর যাই হোক, ধরো যে এই যে একটা রোদ এখানে দেখা যাচ্ছে, জলজান্ত রোদ, এটার নাম দিলাম হচ্ছে আর। ঠিক আছে, এবং এর দুই প্রান্তের দুইটা আলাদা নাম দিলাম। ধরলাম যে এই পয়েন্টটা হচ্ছে এ এবং এই পয়েন্টটা হচ্ছে বি। ঠিক আছে, পয়েন্টগুলোর আলাদা নাম দিলাম। ওকে, এ এবং বি। এখন কথা হচ্ছে এরা আলাদা পয়েন্ট বুঝলাম কেমনে? একই পয়েন্টও তো হতে পারতো, তাই না? বেসিক একটা কথা লেখো, বেসিক লেখো, বেসিক। কোন রকম বাধা, বাধা হিসেবে কে কে থাকতে পারে? বাধা হিসেবে থাকতে পারে রোদ, থাকতে পারে ধারক, থাকতে পারে। রোদ একটা বাধা, রোদ কিরকম দেখতে? যে এরকম। ধারক কিরকম দেখতে? এরকম। তারপরে তোমার ব্যাটারি থাকতে পারে বা সেল থাকতে পারে, সেল দেখতে কিরকম? এরকম, একটা ঠ্যাং বড়, একটা ঠ্যাং ছোট। ঠিক আছে, কোনো রকমের বাধা থাকলে পয়েন্ট দুই পাশে আলাদা হয়। ঠিক আছে, এই কথা কিন্তু বইয়ে হুবহু পাবা না, সো লিখে রাখো এগুলা। কোনো রকমের বাধা থাকলে পয়েন্ট দুই পাশে আলাদা হয়। কীরকম? দেখো, আমি যদি কারেন্ট হই, আমি যদি ইলেকট্রন হই, তখন আমি বুঝবো যে ঠিক আছে, আমি এখান থেকে রওনা দিলাম, সামনে একটা বাধা, সো এ পাশে যে পয়েন্ট, ওই পাশে পয়েন্ট আলাদা। ঠিক আছে, সো পয়েন্ট আলাদা হলে একটা জিনিস লিখে রাখো, আরেকটা জিনিস লেখো, পয়েন্ট আলাদা মানে, পয়েন্ট আলাদা মানেই ভোল্টেজ আলাদা। পয়েন্ট আলাদা মানেই ভোল্টেজ আলাদা। কিরকম? এ পয়েন্টের ভোল্টেজ যদি হয় VA এবং বি পয়েন্টের ভোল্টেজ যদি হয় VB, যদি না, আসলে আলাদাই হবে, কারণ হচ্ছে এটা একটা পয়েন্ট, এটা আরেকটা পয়েন্ট, সো ভোল্টেজ আলাদা আলাদা হতে হবে। ঠিক আছে, সো এখন যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে VA আর VB কিন্তু সমান না। কেন না? কারণ যদি সমান হতো, সমান হলে পয়েন্ট একই হতো। ঠিক আছে, ধরো এটা এ পয়েন্ট, এটাও কিন্তু এ পয়েন্ট, এটাও এ পয়েন্ট। ঠিক আছে, এটা এপাশে এ, এটাও কিন্তু এপাশে এ, এটা বি, এখানে কিন্তু বি। কারণ চেক করো, এখান থেকে এখানে যাইতে কোনো বাধা নাই, এখান থেকে এখানে যাইতে কোনো বাধা নাই। সো এটা যা, এটাও তাই। সো এটার যে ভোল্টেজ এখানেও সেম ভোল্টেজ, এটার যে ভোল্টেজ এখানেও সেম ভোল্টেজ। কিন্তু যখনই এই বাধা অতিক্রম করবে তখনই ভোল্টেজ আলাদা। ধরো এটা রাজশাহী বিভাগ, এটা হচ্ছে ঢাকা বিভাগ, মাঝখানে যমুনা সেতু। যখনই তুমি সেতু অতিক্রম করবা, বিভাগ আলাদা হয়ে গেল, প্লেস আলাদা হয়ে গেল, ওই রকম হিসাব, ভোল্টেজ আলাদা হয়ে গেল। ঠিক আছে, সো ভোল্টেজ আলাদা, তার মানে VA নট ইকুয়াল টু VB, VA নট ইকুয়াল টু VB। তাহলে কেউ একদম তো বড়, কেউ একদম ছোট। ধরি লেট
VA গ্রেটার দ্যান VB, তাহলে বিভব কার বেশি বা ভোল্টেজ কার বেশি? এ প্রান্তের ভোল্টেজ বেশি। সবসময় মনে রাখবা কারেন্ট কই থেকে কই যায়? কারেন্ট উচ্চতর ভোল্টেজ থেকে নিম্নতর ভোল্টেজে যায়, বা কারেন্ট হায়ার ভোল্টেজ থেকে লোয়ার ভোল্টেজে যায়। তো একটু লিখে রাখি, কারেন্ট এর ডাইরেকশন হায়ার ভোল্টেজ থেকে টু লোয়ার ভোল্টেজ। কারেন্টের ডাইরেকশন হচ্ছে এরকম। সো হয়ে গেছে কথা। সো আমরা কাকে বড় ধরছি? আমরা ধরছি এ বড় বি এর চেয়ে। সো কারেন্ট কই থেকে কই যাবে? কারেন্ট যাবে এ থেকে বিতে, কারেন্ট যাবে এ থেকে বিতে। ঠিক আছে? সো আমি ধরি আই পরিমাণে কারেন্ট গেল। সো এই যে আই পরিমাণে কারেন্ট গেল, এইটা ওহমের সূত্রতে বের করা যায়, আই ইকুয়াল টু ভি এ মাইনাস ভিবি বাই আর, বা ডেল ভি। ডেল ভি মানে হচ্ছে ভি এবং ভিবির ডিফারেন্স, ইকুয়াল টু আই ইন্টু আর। আজকে সারাক্ষণ ধরে এই যে এটার খেলাই চলবে, ওহমের সূত্রেরই খেলা চলবে। মেইনলি ওহমের সূত্রই বেসিক এই চ্যাপ্টারের। ওহমের সূত্র পারলে সবই পারা যায়, সব কিছুর মধ্যেই ওহমের সূত্র। মানে বলে যে না, যে কোনো রান্নার মধ্যে আলু দেওয়া যায়, ঝোলের মধ্যে আলু দিতে পারো, সিদ্ধ মানে আলু নিজেই সিদ্ধ হয়। হ্যাঁ, মুরগির মধ্যে আলু, নুডলস না তো, মানে প্র্যাকটিক্যালি সম্ভব, আইডিয়ালি সম্ভব, কিন্তু বিচ্ছিরি লাগবে হয়তো খাইতে। মানে যে কোনো কিছুর মধ্যে আলু দেওয়া যায়। সো এরকম যে কোনো কিছুর মধ্যে ভোল্টেজের এই সূত্রটা দেওয়া যাবে। ঠিক আছে? সো এটা নিয়ে একটু প্র্যাকটিস করি আমরা, এটা একটু প্র্যাকটিস করি। ধরো যে আমি একটু ক্রাইটেরিয়া দিলাম, এরকম কয়েকটা ম্যাথ লেখি ছোটোখাটো। এগুলো বুঝতে হবে, এগুলো বুঝলে হচ্ছে পরেরগুলো বোঝা সোজা হবে। তো জিনিসটা হচ্ছে এরকম, ধরো আমার এই পাশে ভোল্টেজ হচ্ছে +20 আর এই পাশে ভোল্টেজ হচ্ছে +10 এবং রোধ হচ্ছে 2 ওহম। তাহলে প্রথম অ্যান্সার দাও। এটা সোজা, এটা খুবই সোজা, এটা 95% স্টুডেন্ট পারবো আমি জানি, তাও করাচ্ছি, একটু করো। প্রথম অ্যান্সার দাও, কারেন্টের ডাইরেকশন কোন দিকে হবে? প্রথম অ্যান্সার, কারেন্টের ডাইরেকশন কোন দিকে হবে? প্রথম অ্যান্সার দাও, কারেন্টের ডাইরেকশন কোন দিকে হবে? প্রথম অ্যান্সার, কারেন্টের ডাইরেকশন। সিঙ্গারার ভিতরে আলু কেমনে আসে? এটা আমি ছোটবেলায় চিন্তা করতাম যে হাউ কাম সিঙ্গারা মচমচে কচকচে, এর ভিতরে হচ্ছে একটা আলু, সেটার মধ্যে দাঁত হচ্ছে আবার মচমচ করে না, এমনি ঢুকে যায়। কাহিনী কি? হ্যাঁ, কারেন্ট যাবে উচ্চতর থেকে লোয়ারের দিকে, তাহলে 20 যেহেতু বড়, সো কারেন্ট যাবে হচ্ছে 20 থেকে 10-এর দিকে। আই, এটা নিয়ে আশা করি কারো সমস্যা নাই। তাহলে আই এর ভ্যালুটা বের করে ফেলো। আই ইকুয়াল টু ডেল ভি বাই আর। ডেল ভি বাই আর বের করতে বড় থেকে ছোটটা মাইনাস করো, 20 - 10 ভোল্টেজের ডিফারেন্স ডিভাইড বাই আর। আর কত? আর হচ্ছে 2, তাহলে 10/2 করলে 5 অ্যাম্পিয়ার, রাইট? এটা সবাই পারছো। আচ্ছা, এটা করো তো, আগের সেটটাই মনে করো, জাস্ট ভোল্টেজগুলো মাইনাস। সো এবার আমাকে বলবা যে কারেন্টের ডাইরেকশন কোন দিকে হবে, উপরের দিকে নাকি নিচের দিকে? এটাকে বলো, নিচের দিকে যাবে নাকি উপরের দিকে? কারেন্ট বলো কোন দিকে যাবে, দেখি কার কত কারেন্ট। দ্রুত বলো, কারেন্ট কোন দিকে যাবে, দ্রুত বলো। হ্যাঁ, ঠিকই বলতেছো অনেকে। এখানে বড় কে, মাইনাসের ক্ষেত্রে খেয়াল করো, সংখ্যা রেখা পড়ছো না তোমরা? সংখ্যা রেখা, এই দেখো সংখ্যা রেখা, এটা 0, এটা ধরো 10, এটা 20, এদিকে -10, এদিকে -20। মাইনাসের দিকে বড়টা কে হয়? -20 আর -10-এর মধ্যে বড় কে? বড় কিন্তু এটা -10, -20 তো ছোট। সো আমরা বলতে পারবো হচ্ছে যে -10টাই বড়, -20টা ছোট।
রাইট। সো বড়টা থেকে ছোটটার দিকে যাবে। সো কোন দিকে যাবে কারেন্ট? কারেন্ট যাবে হচ্ছে এই ডাইরেকশনে। সো আই এর ভ্যালুটা কত বের করতে পারবা না? আই এর ভ্যালুটা হবে হচ্ছে ডেল ভি বাই আর। বড়টা থেকে ছোটটা মাইনাস, অলওয়েজ চিন্তা করো বড়টা থেকে ছোটটা। বড়টা কোনটা? বড়টা -10। বড়টা থেকে ছোটটা মাইনাস, তো এটা সূত্রের মাইনাস দাও, সূত্রের মাইনাস। এখন ছোট ভ্যালুটা বসো। ছোট ভ্যালু কত? ছোট ভ্যালু হচ্ছে -20। সো এই সূত্রের মাইনাসে কিন্তু ভুল করা যাবে না। ডিভাইড বাই 2, -10 + 20/2, এটাও 5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, ওকে, পারফেক্ট। এবার ফাইনালি একটা করো, একটু বোর করি তোমাদের, বোর করে ফেললাম লাস্টে মনে হচ্ছে। হ্যাঁ, ফাইনাল একটা করো, এটা করে আমরা নেক্সট পেজে যাব। আই এর ভ্যালু কত, বা আই এর ডাইরেকশন কত? আই এর ডাইরেকশনটা বলো কোন দিকে? দ্রুত আই এর ডাইরেকশন বলো, দ্রুত। আই এর ডাইরেকশন বলো। এত সিলি জিনিস পড়ায় কেন? এক্সাম আর মাত্র 16 দিন বাকি। ভাইরে ভাই, তুমি তো এটাই ভুল করে চলে আসবা, আমি শিওর। দেখো আমার সাথে কথা মিলাই চলে আসো, তো সোজা জিনিস তুমি ভুল করে চলে আসবা, সোজা সিলেক্ট করবা, সোজা জিনিস ভুল করে চলে আসবা। দেখো এইচএসসিতে সিলি জিনিসই আসে, সিলি মিস্টেকই করে পোলাপান, মার্ক তুলতে পারে না। এই বলো কত? এখানে কত? 0 কারেন্ট। কারণ কি? এই যে এখানে 20 আর এই 20 তো হচ্ছে একই জিনিস, রাইট? ভোল্টেজ পার্থক্য থাকলে না কারেন্ট যাবে। সো এখানে তুমি যে সূত্র বসাও দেখবা 20 - 20 চলে আসে, নিচে হাবি যাবি তাবি যা ইচ্ছা তাই থাকুক, ম্যাটার না। সো এখানে 0 অ্যাম্পিয়ার, কোনো কারেন্ট যাবে না। ঠিক আছে, সো আমরা নেক্সটে যাই। নেক্সট, আচ্ছা, সো রোধের সাথে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট বা সম্পর্কিত, সেটা হচ্ছে পরিবাহিতা। পরিবাহিতা, হ্যাঁ, এখানে একটা কার্ভ করা আছে বা গ্রাফ দেওয়া আছে, এটা হচ্ছে আই ভার্সেস ভি গ্রাফ। আই ভার্সেস ভি গ্রাফ, হ্যাঁ, এইটা কিন্তু এইচএসসির এমসিকিউ বা যে কোনো জায়গার জন্য ইম্পর্টেন্ট, ভার্সিটিতেও এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট এই জিনিসটা। একটু সাবধানে চেষ্টা করে জিনিসটা কি হচ্ছে। সো আমরা যেটা জানি ভি ইকুয়াল টু আই আর, রাইট? তাহলে আই ইকুয়াল টু কত? ভি বাই আর। এখানে খেয়াল করো, ভি কিন্তু ডেল ভি, যেটা একটু আগে যেটা বললাম ডেল ভি, ওটাকেই আমরা ডেল ভি না লিখে শর্টে ভি লিখবো, কারণ ডেল ভিটাই আমরা আসলে মেইন লিখে ভি বলি। ঠিক আছে, ডেল ভি যেটা বিভব পার্থক্য যেটা, সেটাই কিন্তু ভি, মনে থাকবে, সেটাই ভি। এখানে ডেল নাই বলে মনে করেন যে পার্থক্য নাই, পার্থক্যটাকেই আমরা শর্টে ভি কিন্তু বলি। ঠিক আছে, মানে সব জায়গায় ডেল ভি মানে একই জিনিস, তো ডেল ভি। সো ভিটাকেই ডেল ভি হিসাবে এখন থেকে চিন্তা করব। সো দেখো এখানে কার গ্রাফ দেওয়া, এখানে আই ভার্সেস ভি গ্রাফ দেওয়া। সো এটা দেখো, আমি যদি তুমি এটাকে চিন্তা করা হচ্ছে ওয়াই অক্ষ আর এটাকে চিন্তা করো এক্স অক্ষ। সো এখানে কি রকমের গ্রাফ আছে? সরল রেখা থেকে এটা অন্তত পারা রাখাতে, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স বা মূলবিন্দুগামী সরল রেখার গ্রাফ। তাহলে ওয়াই এর জায়গায় কে? ওয়াই এর জায়গায় বসছে হচ্ছে আই, আর এক্স এর জায়গায় কে বসছে? এক্স এর জায়গায় বসছে হচ্ছে ভি। তাহলে এম কোনটা? এম হচ্ছে, দেখো আই ইকুয়াল টু ভি, তাহলে নিচে 1/r আছে। এম কি জিনিস রে ভাই? এই এম কি জিনিস? খায় নাকি মাথায় দেয়? এম কি জিনিস? এম হচ্ছে ঢাল। এম হচ্ছে এই যে সরল রেখা এই এক্স অক্ষের সাথে যতক্ষণ উৎপন্ন করে তার ট্যানজেন্ট বা ঢালুতা বোঝায়। সো এম এর ভ্যালু এখানে কত? এম হচ্ছে 1/r। সো তুমি যদি এখানে ঢালটা প্রকাশ করতে চাও, ঢাল ইকুয়াল টু হবে হচ্ছে 1/r। আর 1/r যেটা, সেটাই হচ্ছে পরিবাহিতা বা জি দ্বারা প্রকাশ করা হয়। এটার এককটা হচ্ছে দুইটা আছে, কিন্তু এটা বহুপদীতে আসতে পারে। এটার এককটা কিন্তু ওহম। দেখো আর এর একক কি? ওহম বা ওএইচএম লেখা হয়। এটার একককে তুমি মোহ লিখতে পারো, এমএইচও লেখা যায়। এটাকে তোমার হচ্ছে এইভাবে লেখা যায় ওহম, এটাকে ওহম ইনভার্স লেখা যায়। অথবা পার্টিকুলার এর একটা নাম আছে, সেটা হচ্ছে সিমেন্স। সিমেন্স একটা কোম্পানির নাম ছিল, ওই সেম নাম সিমেন্স। তোমরা যখন জন্মও তোমাদের যখন জন্ম হয় না, তখনকার দুনিয়ায় সিমেন্স কোম্পানির ছোট্ট একটা ফোন বেরিয়েছিল,
খটখট খটখট করে আওয়াজ হইতো, হ্যাঁ, খটখট খটখট করে আওয়াজ হইতো। ওই ফোন মানুষজন হেভিলি মনে করো যে সবার সামনে ইউজ করে, মেসেজ টাইপ করে, খট খট খট, কেমন আছো, জে কে, খট খট 2 বার 5 ইউজ করে, ডিই তো তাহলে কেমন, কে ই তাহলে 3 2 বার টিপে, খট খট, কেমনের কে ই হলো। আর এখন কেমন আছো ঠাস 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 করলে কেমন আছো হয়ে যায়। তো তখনকার দুনিয়া তাহলে বুঝে কত কঠিন ছিল। তখনকার দিনে কারো যার কিছু ছিল না তার সিমেন্স ছিল আসলে। তো সিমেন্স এককটা হচ্ছে সিমেন্স, ঠিক আছে। সো পরিবাহিতার একক। এখন পরিবাহিতা ভালো বলতে কি বোঝায় এটা কিন্তু বুঝতে হবে যে পরিবাহিতা অ্যাকচুয়ালি কি মিন করে, মানে জিনিসটা খায় নাকি মাথায় দেয়, জিনিসটা হচ্ছে মাথায় দেয়। হ্যাঁ, একটা জিনিসের যদি রোধ বড় হয় বা একটা পরিবাহী রোধ বেশি মানে কি বাধা বেশি, তাহলে সেক্ষেত্রে তার পরিবাহিতা কম হবে, রাইট। একটা জিনিসের রোধ বেশি হলে পরিবাহিতা কম হবে। আবার একটা জিনিসের রোধ যদি কমে যায় পরিবাহিতা বেশি হবে। তাহলে কোনটা ভালো, রোধ কম হওয়া ভালো নাকি রোধ বেশি হওয়া ভালো বলো তো? এটা আসলে একটা মানে প্র্যাকটিক্যাল কোশ্চেন এবং এটার অ্যান্সার দুইভাবে দেওয়া যায়। ধরো যে এই বোর্ডটা, সাপোজ চিন্তা করো এই বোর্ডটা অনেক শক করলো আমাকে, সো সেক্ষেত্রে রোধ বেশি হওয়া ভালো ছিল, রাইট। অনেক বেশি যদি আমাকে শক করে, রোধ থাকলে কি হবে, শকের যে কারেন্টটা সেটা কমে যাবে। সো সেক্ষেত্রে আমি বলবো যে রোধ বেশি হওয়া ভালো। আবার তুমি একটা মনে করো যে একটা যন্ত্র তুমি চালাবা, রোধ এতই বেশি যে যন্ত্রই চলে না, সো তুমি চাইবা সেখানে রোধটা যেন কম হয়। সো এটা নির্ভর করে আসলে তোমার অ্যাপ্লিকেশনের উপরে ডিপেন্ড করবে। আচ্ছা, এবার আসো বিদ্যুৎ শক্তি এবং ক্ষমতা, এটা হেভি ইম্পর্টেন্ট। ভিভিআই, এটা নিয়ে আমরা বেশ কিছুক্ষণ পেঁচাল পারবো। বিদ্যুৎ শক্তি এবং ক্ষমতা। সো কারেন্ট দিয়ে কি হয়, কারেন্ট দিয়ে শক্তিতে রূপান্তর করে, মানে কারেন্ট এক প্রকার শক্তি, বিদ্যুৎ এক প্রকার শক্তি। সো এই যে বিদ্যুৎ শক্তিটা সেটা তোমার এক ফর্ম থেকে আরেক ফর্মে চেঞ্জ হতে পারে। কারণ কি, কারণ শক্তি, যে কোনো শক্তি এক ফর্ম থেকে এক রূপ থেকে আরেক রূপে চেঞ্জ হয়। সো কারেন্টের এনার্জিটাও এক ফর্ম থেকে আরেক ফর্মে চেঞ্জ হতে পারে। সো সেই চেঞ্জগুলো আমাদের বুঝতে হবে। সো আমরা যেটা করছিলাম আর কি, সো ধরো যে এর দুই প্রান্তে যে বিভবের পার্থক্য সেটা হচ্ছে ভি, মানে VA মাইনাস VB ইকুয়াল টু ভি। এবার ঠিক আছে, এই ভিটা কি, এই ভিটা হচ্ছে আগে একটু আগে দেখলাম VA মাইনাস VB, ওটা ডেল ভি, ওটাকে ভি বললাম। আর ওটা হচ্ছে আর, এবং এর মধ্যে দিয়ে যে কারেন্টটা সেটাকে আমরা যদি আই বলি, সেটাকে যদি আমরা আই বলি, তাহলে চ্যাপ্টার 2 এ একটা সূত্র ছিল, বিভব ইকুয়াল টু একটা বর্তনীতে 1 কুলম্ব আধানকে ঘুরিয়ে আনতে কৃত কাজে, একটা বর্তনীতে 1 কুলম্ব আধানকে ঘুরিয়ে আনতে যে কাজটা সেটা বিভব। সো ডাব্লিউ ইকুয়াল টু কৃত কাজ যেটা, সেটাই হয় ভি ইন্টু কিউ। আচ্ছা, ফার্স্ট পেপার চ্যাপ্টার 5 কাজ শক্তি ক্ষমতাতে আমরা একটা জিনিস শিখেছিলাম যে যাহাই কৃত কাজ তাহাই হচ্ছে শক্তির লস, বা তাহাই শক্তি, আসলে মানে কাজটাই শক্তিতে রূপান্তরিত হয়, কাজ শক্তি উৎপাদ্য, ঠিক আছে। সো ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ। আচ্ছা, আবার আই ইকুয়াল টু কত, কারেন্ট ইকুয়াল টু আবার কি জিনিস, কারেন্ট হচ্ছে একক সময়ে যে পরিমাণ চার্জ কোথাও পরিবাহিত হয় সেটা। তাহলে কিউ ইকুয়াল টু কত, আই টি, কিউ ইকুয়াল টু আইটি এখানে বসাও। সো ভিআইটি। তাহলে খেয়াল করো, আমি বলি একটা নির্দিষ্ট টাইম টি টাইমে, ঠিক আছে, প্রতিটা জিনিসের ব্যাখ্যা দেই বা বোঝাই যে এখানে কি মিন হচ্ছে। একটা নির্দিষ্ট টাইম টি টাইমে এই রোধের মধ্যে দিয়ে যদি, আর রোধের মধ্যে দিয়ে যদি আই কারেন্ট প্রবাহিত হয় এবং এর ফলে দুই প্রান্তে বিভব পার্থক্য যদি ভি হয়ে যায়, তাহলে যে পরিমাণে কাজ হলো, কে করলো, সার্কিট করলো, বা যে পরিমাণে এখানে শক্তি ব্যয় হলো, কাজ হচ্ছে শক্তি ব্যয়ের সমান, যে পরিমাণে শক্তি ব্যয় হলো সেটা ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু ভিআইটি। এখন ভিটাকে তুমি ভিন্নভাবে ঘুরাই ফিরে লিখতে পারো। আমি বললাম না বাবা তোমার দরবারে সব ওহমের খেলা, ঘুরাও, এবার ঘুরাও, ইচ্ছা মতো ঘুরাও। ভি ইকুয়াল টু আমরা লিখতে পারি আই আর, তাহলে আই আর ইন্টু আই টি বা আই স্কোয়ার আর টি। আবার আই ইকুয়াল টু তুমি লিখতে পারো ভি বাই আর, আই ইকুয়াল টু ভি বাই আর না, ওহমের সূত্র, তাহলে ভি স্কোয়ার বাই আর টি।
তাহলে মোদ্দা কথা হচ্ছে এটা লেখো, ডাব্লিউ ইকুয়াল টু ভিআইটিও লেখা যায়, আই স্কোয়ার আর টিও লেখা যায়, ভি স্কোয়ার বাই আর টিও লেখা যায়। সো এই হচ্ছে আমাদের কথা, ঠিক আছে, এই হচ্ছে আমাদের কথা। তুলো এটা, তুলো এটা থেকে বেশ প্রশ্ন হয়, তুলো। তোমরা কমেন্টে কি মারামারি শুরু করছো? কমেন্টে মারামারি করলে, আমার ক্লাসে কমেন্টে মারামারি করলে কিন্তু খবর আছে তোমাদের। আমার চেনো না মনে হয়, আমার ক্লাসে কাউরে তেলাইতে আসো না, সমস্যা আছে। ঠিক আছে, টিচারকে সম্মান দিতে শেখো, সে যে টিচারই হোক সম্মান দিতে শিখবে সকলে, তাছাড়া লাইফে উন্নতি করতে পারবে না। এই যে আমরা কিংবা আমি, অপার কিংবা তোমরা, তোমাদের যারা ক্লাস নেয়, প্রত্যেকে ছোটোবেলা থেকে টিচারদের সম্মান করতে করতে আসছি। হ্যাঁ, সব টিচারের ক্লাস তোমার ভালো নাও লাগতে পারে, আমাদেরও ভালো লাগতো না, কিন্তু কখনো ওই টিচারকে এমনভাবে বিহেভ করি নাই যেন সে বুঝতে পারে এই জিনিসটা, বরং সে যতটুকুই পড়াইছে সেটা আমরা গ্যাদার করার ট্রাই করেছি। প্রত্যেকটা টিচার যার ক্লাস ভালো লাগতো না, সেও দেখা গেছে কোনো না কোনো টাইমে কিছু একটা শিখেছে যেটা লাইফে কোথাও না কোথাও আমার কাজে লাগছে। সো মূল্য দিতে শেখো, টিচারের প্রত্যেকটা কথার মূল্য দিতে শিখবে। এক এক টিচার এক এক রকম হবে, এক এক টিচারের পার্সোনালিটি এক এক রকম হবে, এক এক টিচার স্টাইল এক এক রকম হবে, কিন্তু সবসময় চেষ্টা করবা যেন তার ভালো দিকটা, তার যেটা তোমার হচ্ছে তোমাকে আলোকিত করবে, যেটা তোমাকে সামনে পুশ করবে, সেই ব্যাপারটা তুমি যেন গ্যাদার করো। তাছাড়া কি হবে, তাছাড়া তুমি আগাতে পারবা না, কারণ তুমি আগাতে চাইলে একা তো আগাইতে পারবা না। সো মানুষজনের হেল্প লাগবে, টিচাররাই কিন্তু তোমাদের পুশ করে। এখন তুমি সেই পুশ নিবা কি নিবা না তোমার ইচ্ছা, ঠিক আছে। মানে জিনিসটা এরকম যে গাড়ি স্টার্ট দিলে গাড়ি চলতেছে না, টিচার ভিতরে ড্রাইভার, আসলে তুমি হচ্ছে গাড়ি। টিচার তোমাকে স্টার্ট দিছে, তুমি চলতেছো না, কে পিছাচ্ছে? টিচার পিছাচ্ছে মেনলি নাকি তুমি পিছাচ্ছ? তুমি পিছাচ্ছ। টিচারের তো গাড়ির অভাব নাই, টিচার চাইলে অন্য আরেকজনকে চালাইতে পারবে, টিচার চাইলে আরেকজনকে গাইড করতে পারবে, তার সুনাম আসবে। কিন্তু তুমি সেই স্কোপটা নিবা কিনা, ইটস আপ টু ইউ। অ্যাট দি এন্ড এটা কিন্তু তোমার উপরে, তুমি কোন টিচারের ক্লাস কীভাবে ইউজ করবা তোমার উপরে। প্রত্যেকেই তোমাকে কিছু না কিছু কালেকটিভ করে দিতে চায় আলাদা আলাদাভাবে। সো প্রত্যেকের জিনিসই নেওয়ার ট্রাই করবে, বুঝছো? ঠিক আছে, আমরা নেক্সটে যাই তাহলে। হ্যাঁ, ওয়ার্ক এনার্জি পাওয়ার কিন্তু আমাদের হয় নাই। সো আমি একটু দেখি, দাঁড়াও, পাওয়ারটা হয়নি, পাওয়ারটা আমরা পড়বো। তাহলে আমরা কি পড়লাম? ওয়ার্ক পড়লাম, ঠিক আছে, পাওয়ারটা এবার পড়তে হবে। পাওয়ার পড়ি, লেখো পাওয়ার। পাওয়ার, পাওয়ার, পাওয়ার কি জিনিস? পাওয়ার হচ্ছে কৃতকাজ, ডাব্লিউ বাই টাইম। মনে আছে চ্যাপ্টার 5-এর জিনিস, ফার্স্ট পেপার চ্যাপ্টার 5 কি বলছিল? হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে একটা বস্তু, একটা গাধা, একটা ঘোড়া, একটা মানুষ, একটা পিঁপড়া, যে কোনো কিছু নিজের সময় যে পরিমাণে কাজ করে, নির্দিষ্ট সময় যে পরিমাণে কাজ করে, সেটা হচ্ছে একটা পাওয়ার, রাইট? সেটাই হচ্ছে তার পাওয়ার। সো পি ইকুয়াল টু আমরা লিখতে পারি ডাব্লিউ বাই টি। সো একটু আগে ডাব্লিউকে আমরা কি লিখছিলাম? ভিআইটি লিখছিলাম, ভি স্কোয়ার বাই আর টি লিখছিলাম, আই স্কোয়ার আর টি লিখছিলাম। তাহলে পাওয়ারকে কি লিখতে পারো? সুতরাং পাওয়ার ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, প্রত্যেক জায়গায় টি দ্বারা ভাগ করে দাও। দেখো প্রত্যেকের মধ্যে টি আছে, টি টি সাফ হয়ে যাবে একদম। ভিআই, ভি স্কোয়ার বাই আর, আই স্কোয়ার আর। এখন একটা প্রশ্ন আসে যে কোনটা কখন ইউজ করবো? যে কোনো একটা ইউজ করলেই হবে, যে কোনো জায়গায় যে কোনো একটা ইউজ করলে হবে, কারণ প্রত্যেকে ভি ইকুয়াল টু আই আর, ওই যে আলু ওহমের সূত্র সেটা দ্বারা সম্পর্কিত প্রত্যেক জায়গাতে, ঠিক আছে। সো তোমার খেয়াল করো, আমাদের আসলে দুইটা জিনিস কিন্তু এখান থেকে, এই স্লাইড দুইটা থেকে বুঝতে হবে। সেটা হচ্ছে এই কয়েকটা ইকুয়েশন, পাওয়ারের ইকুয়েশন এবং ওয়ার্কের ইকুয়েশন। পাওয়ারের ইকুয়েশন এবং ওয়ার্কের ইকুয়েশন, বা শক্তি, শক্তি এবং ওয়ার্ক একই, সমতুল্য। সো পাওয়ার এবং ওয়ার্ক, ঠিক আছে। তোলো, ঠিক আছে। এই ঠিক আছে কিনা কথা বলো না কেন তোমরা? কেমন গো ভাই, কথাও বলে না, কিছুই বলে না, ঠেলা দিলেও নড়ে না। ঠিক আছে, আচ্ছা, আশা করি ঠিক আছে। ওকে, আমরা তাহলে নেক্সটে যাই। সো এই যে এখানে কিছু সংজ্ঞা দেওয়া আছে তোমাদের পড়ানোর জন্য,
ঠিক আছে? সো আসো একটু পড়াই। ছোটবেলায় হয়তো না এ ফর অ্যাপল, বি ফর বল, ওই টাইপের একটু হচ্ছে মানে জিনিস রাখলাম তোমাদের জন্য, কিন্তু এটা মানে মুখস্থ করে না, ওভাবে বুঝে একটু মুখস্থ করো, বুঝে মুখস্থ করো। আচ্ছা, সো এখানে এক ওয়ার্ড বলতে কি বোঝায় সেটার একটা সংজ্ঞা আছে, ইম্পর্টেন্ট সংজ্ঞা, জন্য লেখছি আর কি। ঠিক আছে, দেখলাম যে একটু মাঝখানে একটু পড়ায় রাখি। এক ভোল্ট বিভব পার্থক্যে কোনো একটি বৈদ্যুতিক যন্ত্র 1 অ্যাম্পিয়ার মাত্রার বিদ্যুৎ প্রবাহ সরবরাহ করলে এর ক্ষমতাকে 1 ওয়াট বলে। পি ইকুয়াল টু ভিআই লিখলাম না একটু আগে। পাওয়ারের একক কি রে ভাই? পাওয়ারের একক ওয়াট, কিন্তু পাওয়ারের একক ওয়াট। সো পাওয়ার যদি 1 ওয়াট হতে হয় তাহলে ভি কে তুমি 1 বানায় দাও, আই কে তুমি 1 বানায় দাও। তার মানে দেখো 1 ভোল্ট ভোল্টেজে কিন্তু বলা যাবে না, ঠিক আছে? 1 ভোল্ট বিভব পার্থক্যে বলতে হবে, কারণ ভিটা কি? ভিটা কি ভোল্টেজ না, ভি কিন্তু বিভব পার্থক্য, রাইট? ভি হচ্ছে বিভব পার্থক্য। ওকে, ভি হচ্ছে বিভব পার্থক্য। আচ্ছা, ভালো কথা। তারপরে কোন একটি বৈদ্যুতিক যন্ত্র 1 অ্যাম্পিয়ার মাত্রার বিদ্যুৎ সরবরাহ করছে, খেয়াল করো বিদ্যুৎ কত? আই ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার মাত্রার। প্রত্যেকটা মানে লাইন বা প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু মিনিং আছে। কোন যন্ত্র? বৈদ্যুতিক যন্ত্র। এখানে যদি বলো কোন একটি জিনিস, জিনিস বললে হবে না, বৈদ্যুতিক যন্ত্র হইতে হবে, বৈদ্যুতিক যন্ত্র হইতে হবে। বিদ্যুৎ প্রবাহ সরবরাহ করলে এর ক্ষমতাকে কি বলছে? 1 ওয়াট বলছে, ঠিক আছে? আচ্ছা, আবার একটু আগে শক্তি দেখলাম না, শক্তি ইকুয়াল টু পি ইকুয়াল টু কত ছিল? পি ইকুয়াল টু সরি 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 পি ইকুয়াল টু কত ছিল? পি ইকুয়াল টু ছিল ডাব্লিউ বাই টি, বা ডাব্লিউ ইকুয়াল টু কত হবে? পিটি। তাহলে পি ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র, কি যন্ত্র? বৈদ্যুতিক যন্ত্র লিখতে হবে, ঠিক আছে? এখানে যন্ত্র লিখছে। টি সময় ব্যাপী কাজ করলে ওই যন্ত্রের ব্যয়িত শক্তি হবে এটা, হাবিজাবি তাবি, ডাব্লিউ ইকুয়াল টু পিটি ভিআইটি আই স্কোয়ার আর টি। আরও আমরা কি শিখছি এখানে? এটার চেয়ে বেশি পারি আমরা, ভি স্কোয়ার বাই আর টি। দেখছো, শিখবাই ভাবে যেন বইয়ের লেখার চেয়েও বেশি লেখা যায়, ঠিক আছে? কারণ প্রত্যেক কোনো বই কিন্তু স্বয়ংসম্পূর্ণ না, তুমি চাইলে আরও অ্যাড করতে পারো। এই জন্য তো আমরা নোট করি, রাইট? নোট করে আমরা কি করেন যেন একটু বেশি মানে তোমার তথ্য আমরা যেন রাখতে পারি। আচ্ছা, ওয়াট ঘন্টা, এইটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ওয়াট আওয়ার, ওয়াট ঘন্টা কেন বলা হচ্ছে একটু ব্যাকগ্রাউন্ডে আসি। পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি বা ডাব্লিউ ইকুয়াল টু পিটি লিখতে পারি। আচ্ছা, ভালো কথা, খেয়াল করো পি এর একক কি? ওয়াট। এবং টাইমের একক কি? সেকেন্ড। এটা যদি হয় ওয়াট, এটা যদি হয় সেকেন্ড, এটা পাওয়া যাবে জুল। তার মানে জুল মানেই হচ্ছে ওয়াট সেকেন্ড, জুল মানেই হচ্ছে ওয়াট সেকেন্ড, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আবার একটু পিটি লিখি, আবার একটু পিটি লিখি, লিখবো লিখবো লিখি ডাব্লিউ ইকুয়াল টু পিটি। দেখো কয়টা ভাষণ লিখতে পারি। ওকে, পি কে ওয়াটে রাখলাম, টাইমকে যদি আমি রাখি আওয়ারে, তাহলে কত পাওয়া যাবে? তাহলে এই দুটা গুণ করো, ওয়াট ইন্টু আওয়ার। দেখো ওয়াট ইন্টু সেকেন্ড গুণ দিলে জুল পাচ্ছ, কিন্তু ওয়াট ইন্টু আওয়ার গুণ দিলে কিন্তু ওয়াট আওয়ারই পাচ্ছ, ওয়াট আওয়ার পাচ্ছ, ঠিক আছে? ওয়াট আওয়ার। সো এটা কার একক? কাজের বা শক্তির একক। সো ওয়াট আওয়ার বলতে শক্তি বোঝায়। ব্যাক আসো, ওয়াট ঘন্টা বা ওয়াট আওয়ার মানে কি? শক্তি। কিন্তু এটা 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি যন্ত্র, বৈদ্যুতিক যন্ত্র লিখতে হবে ভাই, ঠিক আছে? শুধু যন্ত্র লিখলে হবে না, কারণ কিছু টিচার থাকবে যারা বউয়ের সাথে ঝগড়া করে হয়তো ক্লাস খাতা দেখতে বসবে। একটু আগে আমি কি বললাম? টিচারদের সম্মান করা উচিত। আমি নিজেই দেখো কি কাজ করলাম, মজার জন্য বলেছি, ঠিক আছে? আমি প্রত্যেকটা টিচারকে সম্পূর্ণভাবে সম্মান করি, ঠিক আছে? টিচারদের লাইফ, তাদের ব্যক্তিগত লাইফ, তাদের পারিবারিক লাইফকে সম্পূর্ণভাবে সমর্থন করবা সবসময়, ঠিক আছে? 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি যন্ত্র 1 ঘন্টা কাজ করলে যে শক্তি ব্যয় হয়, এই যে ডাব্লিউ ইকুয়াল টু পিটি লিখলাম না? সো এটা 1 ওয়াট, ওয়াট, এবং এটা হচ্ছে আওয়ার। সো এটা কি? একটা শক্তি, রাইট? আমি একটু আগে দেখালাম যেটা শক্তি, শক্তি ব্যয় হয় তাকে 1 ওয়াট ঘন্টা বলে। আচ্ছা, কিলোওয়াট ঘন্টা, কিলোওয়াট ঘন্টা, কিলোওয়াট ঘন্টা
দাঁড়াও, একজনের 28 দিনের একটু মিউট দিয়ে দিই। ঠিক আছে, কিলোওয়াট ঘন্টা। আচ্ছা, কিলোওয়াট ঘন্টাটা কি? আবার ব্যাক যাই, আবার ডাব্লিউ লিখি। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে পাওয়ারটাকে আমরা কিলোওয়াটে রাখবো। কিলোওয়াট, ওয়াট না, এখানে ছিল ওয়াট। 1 কিলোওয়াট মানে কত? 1000 ওয়াট, রাইট? সো 1000-এর সাথে রাখবো আমরা। ধরো যে এখানে ওয়াটে, মনে করো যে সাপোজ তোমার ওয়াটে আসছিল 2000 ওয়াট। সো কিলোওয়াটে কত আসবে? 2 কিলোওয়াট, রাইট? ওয়াটে যা, এখানেও তাই। সো এটা কিলোওয়াট। আর টাইমটা রাখছে কিসে? টাইমটা রাখছে হচ্ছে আওয়ারে। সো এটা কি পাওয়া যাবে? একটা এনার্জি পাওয়া যাবে, কাজ পাওয়া যাবে। ঠিক আছে, আগের মতোই। সো ব্যাক করি। 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন একটি যন্ত্র 1 ঘন্টা কাজ করলে যে শক্তি ব্যয় হয় তাহলে কিলোওয়াট আওয়ার বলে। সো এটা এখন তোমাদের জন্য প্রশ্ন। 1 কিলোওয়াট আওয়ার মানে কত জুল? কিলোওয়াট আওয়ার কি একটা শক্তির একক, জুল হচ্ছে শক্তির একক। সো তাদের মধ্যে একটা সম্পর্ক থাকবে। দেখো লিখি 1 কিলোওয়াট আওয়ার। আচ্ছা, জুল মানে কি? আবার চলে আসো এখানে। জুল মানে কি ছিল? ওয়াট ইন্টু সেকেন্ড ছিল। সো আমাদের টার্গেট থাকবে কিলোওয়াট আওয়ারকে ওয়াটে নিয়ে আসা এবং টাইমটাকে সেকেন্ডে নিয়ে আসা, আওয়ারটাকে সেকেন্ডে নিয়ে আসা। চেক করো আবার। কিলোওয়াট, সো 1 কিলোওয়াট, এটাকে ওয়াটে চেঞ্জ করো। আর আওয়ার যেটা 1 ঘন্টা মানে 60 সেকেন্ডে নিব, কিন্তু 60 মিনিট, প্রতি মিনিটে 60 সেকেন্ড, বা এখানে 3600। সো এখানে কত আসে? এগুলোকে মুখস্থ করো না, হ্যাঁ? বাই গড সেক এটা মুখস্থ করতে যাও না। কারণ হয় কি, পরীক্ষার সময় অত খেয়াল থাকে না। এইভাবে বেসিকটা মনে রাখো, ইজিলি তুমি নিজেই বের করতে পারবা। 1 কিলোওয়াট আওয়ার 3.6 ইন্টু 10⁶ জুল। ওকে, সো বলো কারো কোনো ঝামেলা আছে কিনা? এগুলাতে কিন্তু অনেকের ঝামেলা হয়, ক্লিয়ার করলাম। কারণ কিলোওয়াট আওয়ারের ম্যাথ আছে সামনে, কিলোওয়াট আওয়ারের ম্যাথ আছে। ওকে, সো আমরা গেলাম। যারা তুলতে পারো না স্ক্রিনশট তুলো। স্লাইড কিন্তু পাবা না, স্লাইড কিন্তু পাবা না, স্লাইড আমি দিব না। ঠিক আছে, তুলতে হবে, কষ্ট করে হলেও তুলতে হবে। খাতায় কিন্তু লিখতে হবে। সো পরীক্ষার খাতাও লিখবে, এখানেও লিখবে। নেক্সট হচ্ছে এই কত দূর চলে গেলাম, এখানে ছিলাম, এখানে আসে। এই তো বৈদ্যুতিক হিসাব, এখান থেকেও ম্যাথ আসবে। একটি বাড়িতে 6টি 60 ওয়াটের বাতি এবং 2টি 40 ওয়াটের পাংখা প্রতিদিন 6 ঘন্টা ধরে চলে। মাত্র মানুষ থাকে নাকি কে থাকে এখানে? যাই হোক, প্রতি ইউনিট শক্তির ব্যয় 1.50 টাকা হলে মাসিক ব্যয় কত? প্রতি ইউনিট শক্তির ব্যয় 1.50 টাকা হলে মাসিক ব্যয় কত? ঠিক আছে, সো আমাদের ইউনিটটা পড়তে হবে। ইউনিটটা পড়ে আসি, ইউনিট পড়ে আসি। লেখো ইউনিট। ইউনিট মানে কি? ইউনিট বাংলা হচ্ছে একক। কিসের একক? কিসের একক? শক্তির একক। ইউনিট কেন বলা হচ্ছে? কারণটা হচ্ছে, ধরো যে আমি বিদ্যুৎ অফিসে কাজ করি, হ্যাঁ, আর তুমি হচ্ছে বাড়িওয়ালা, বা তুমি হচ্ছে একটা সংসার চালাও আর কি। তোমার সংসারে বিদ্যুৎ পড়ে আমি হচ্ছে যা বিল ক্রিয়েট করি। হ্যাঁ, এখন আমার কাছে সরকার বলে দিছে যে আপনি যে বিলটা ক্রিয়েট করবেন ওই জায়গায় এক একটা নির্দিষ্ট পরিমাণ জুলের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা কাটতে হবে। সো আমি হিসাব করব। কী হিসাব করব? কত জুল গেল আপনার বিল, কত হাবিজাবি তাবি গেল। সো দেখছো কত জুল গেল? 1 কিলোওয়াট আওয়ারে কত জুল, দেখছো? সো জুলে যদি হিসাব করতে যায়, ক্যালকুলেটর একদম মানে কি, মানে সাবার হয়ে যাবে, এত বেশি হিসাব হবে আর কি জুলে হিসাব করতে গেলে। সো এই জন্য এমন একটা ইউনিটের দরকার ছিল যেটা ইউজ করা ইজি। সো এই ইউনিটটা হচ্ছে কিছুই না, একটু আগে শিখলা, কিলোওয়াট আওয়ার যেটা, সেটা। ঠিক আছে, আচ্ছা, কিলোওয়াটের ভিতরে কে লুকিয়ে আছে? পাওয়ার। আর আওয়ারের ভিতরে কে লুকিয়ে আছে? টাইম।
সো টাইমটা আমরা নিব কিসে, পাওয়ারে, সরি টাইমটা আমরা নিব আওয়ারে, ইউনিটের হিসাব করতে গেলে, ইউনিট মানে কিলোওয়াট আওয়ার, তাহলে ইউনিটের হিসাব করতে গেলে টাইমটা কিসে নিতে হবে, ঘন্টায়। সেকেন্ডে নেওয়া যাবে না, মিনিটে নেওয়া যাবে না, ঘন্টায় নিতে হবে, দিনে নেওয়া যাবে না, ঘন্টায়। টাইমটা নিতে হবে ঘন্টায় হিসাবে, আর পাওয়ারটা নিতে হবে কিলোওয়াটে। কিন্তু একটা সমস্যা হচ্ছে, প্রশ্নকর্তারা প্রশ্ন পেঁচাইতে যে পাওয়ারটা ওয়াটে দেওয়া থাকে, ওয়াটে দেওয়া থাকে, পাওয়ারটা কিসে দেওয়া থাকে, ওয়াটে, কিলোওয়াটে দেওয়া থাকবে না। সো এখন চেষ্টা করো, মনে করো 200 ওয়াট, সেটাকে কিলোওয়াটে কিভাবে কনভার্ট করব, 200/1000 কিলোওয়াট। এই কি করলাম, রাইট। 200 ওয়াট মানে কি 0.2 কিলোওয়াট বা 200/1000 কিলোওয়াট। এই বুঝতেছো না, 200 টাকা, টাকার হিসাব তো বোঝো, কত কে টাকা, কত কে, 200/1000 কে বা 0.2 কে, বুঝছো এবার, টাকার হিসাব সবাই বুঝে, বুঝেছ। সো কি করব, যেটা গিভেন থাকবে, পি দেওয়া থাকবে ওয়াটে, সো পিটাকে 1000 দ্বারা কিন্তু ভাগ করে ফেলতে হবে কিলোওয়াটে আনার জন্য। সো আমার যে ইউনিটটা হিসাব হবে, খেয়াল করো, ইউনিট P/1000 থাকতে হবে, বুঝছো, ইউনিটের হিসাবে, ইউনিটের হিসাবে এটা ইকুয়াল না, এটা ইউনিটের হিসাব লেখো, ইউনিটের হিসাবে, ইউনিটের হিসাবে আমি, আচ্ছা সরি দাঁড়াও এটা চেঞ্জ করি, এই হ্যাঁ, ইউনিটের হিসাবে পাওয়ারটাকে 1000 দ্বারা ভাগ করব, কারণ পাওয়ারটা দেওয়া থাকবে কিসে, ওয়াটে, কিলোওয়াটে চেঞ্জ করবা, আর টাইম তো থাকবে আওয়ারে, পিটি, ঠিক আছে। তাহলে আমি পিটিকে ভিআইটি লিখতে পারি, v²/RT লিখতে পারি, বা I²RT/1000 লিখতে পারি। বলো কথা ক্লিয়ার কিনা। ইউনিটের হিসাব করবে এইভাবে, ইউনিটের হিসাব করব এইভাবে, ইউনিটের হিসাব করবা এইভাবে, ঠিক আছে। বলো ক্লিয়ার কিনা, কথা ক্লিয়ার কিনা। এরপরে কেউ যদি প্রশ্ন করছো ভাই 1000 কই থেকে আইলো, কি করব জানো, কিছুই করব না, বাদ দিব, বাদ, এটা করো। তাহলে ইউনিট হিসাব কি, ইউনিট হিসাব PT/1000 বা VIT/1000, v²/RT/1000, I²RT/1000। আশা করি বুঝাইতে পারছি যে কেমনে এটা থেকে আসলো। সো হচ্ছে আমরা এখন নেক্সটে যাই। এই তো আবার সেই পাংখার ম্যাথ, দুইটা পাংখা। সো একটি বাড়িতে 6টা 60 ওয়াটের বাতি এবং 2টা 40 ওয়াটের বাতি প্রতিদিন 6 ঘন্টা ধরে চলে। হ্যাঁ, সো প্রতি ইউনিট শক্তির ব্যয় 1.5 টাকা হলে মাসিক ব্যয় কত। স্ট্র্যাটেজিটা কি, স্ট্র্যাটেজিটা আমাদের দেখবে হচ্ছে টোটাল কত ইউনিট ব্যয় হচ্ছে এই মাসে, একটা মাসে টোটাল কত ইউনিট ব্যয় হচ্ছে, তারপরে হ্যাঁ সেটাকে সেই 1.5 টাকা তারা গুণ করলে ব্যয়টা বের হয়ে যাবে, কারণ প্রতিটা ইউনিটের ব্যয় হচ্ছে 1.5 টাকা। এটা বহুত অনেকদিন আগের ম্যাথ, এই জন্য হচ্ছে টাকার হিসাবটা কম ছিল, এখন টাকাটা বেশি, আমি যতদূর জানি অনেক বেশি। সো এটা আগে ছিল, যাই হোক অনেক আগে, অনেক আগে, আমাদের জন্মের টাইমেও হইতে পারে এরকম। আচ্ছা, একটি বাড়িতে 6টি 60 ওয়াটের বাতি এবং 2টি 40 ওয়াটের পাংখা। আমি পাখাকে পাংখা দেখতেছি, স্ট্রেইট দেখতেছি, কেন জানি বুঝতেছি না, পাখাই তো লেখা। আচ্ছা, সো বাতির জন্য, বাতি লিখতে গিয়ে তো বংশের বাতি নিভে যাচ্ছে মনে হচ্ছে, বাতি, বাতি, বাতির জন্য কত ইউনিট, PT/1000 কিলোওয়াট আওয়ারে, রাইট। তো এটা W1 লিখতে পারো, শক্তি রে ভাই, শক্তি, সো এই জন্য W1 লিখলাম। P1 দিতে পারো, T1 দিতে পারো, আলাদা আলাদা করার জন্য দিতে পারো। আচ্ছা, ওকে, পাওয়ার কত বাড়তি, 60 ওয়াট, কিন্তু কয়টা রে ভাই, 6টা। তো এই হিসাবটা বুঝলা যে 6টা, 6 × 60 কেন দিলাম, এই যে 60 ওয়াট আর 6টা, 6টা 60 ওয়াট গেল। আচ্ছা, টাইম কত, টাইম কত, টাইম কিসে বসাবো, আওয়ারে, পাওয়ারটা উপরে ওয়াটেই বসাবো, নিচে 1000 দ্বারা ভাগ করে কিলোওয়াটে চলে আসবে, ওটা হিসাব বাদ। টাইম বসাবো আওয়ারে, কত ঘন্টা, প্রতিদিন 4 ঘন্টা করে চলে, 4 ঘন্টা, কয়দিন
30 দিন। তাহলে টোটাল মাসে বলেছে না, মাসিক ব্যয় যদি বলা হয় মাসে, তাহলে নর্মালি একটা মাস 30 দিন ধরে কাজ করলো। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে একটা বাতি কত ইউনিট বিদ্যুৎ টানে। আবার বলি হিসাবটা, পাওয়ারের জন্য 60 ওয়াটের 6টা বাতি গেল কতক্ষণ করে? 6 ঘন্টা করে। এই সরি 6 ঘন্টা, তো আমি 4 কেন দিছি? 6 হবে। তোমরা গালাগালি করতেছো তো কমেন্ট, আমি শিওর, তাকাইতেই পারতেছি না আমি। হ্যাঁ, তাকাইলেই দেখি গালি, ভাই এটা 4 হবে না 6 হবে, কি লিখতেছেন আপনি? যাই হোক, এই কি করলাম, হাই হাই, গেল, সব গেল। আচ্ছা ঠিক করতেছি, দাঁড়ো লেখে ফেলি, আবার সমস্যা আবার লেখে ফেলি, দাঁড়ো। আয় হায়, কি হচ্ছে? আচ্ছা লিখে ফেলি, যাও। বাতি বলছিলাম না, বাতি লিখতে গিয়ে বংশের বাতি চলে যাচ্ছে মনে হচ্ছে। বাতি W1, আবার লেখো P, এটা আমার ষড়যন্ত্র ছিল আসলে, ইচ্ছা করে করছি। 1000 ইকুয়াল কত? P1 কত? P1 6টা 60 ওয়াটের বাতি, প্রতিদিন 4 ঘন্টা 30 দিন গেল, ডিভাইড বাই 1000, কত ইউনিট বা কত কিলোওয়াট আওয়ার? ভুল করছি না? করি না এবার মনে হয়। 6 ঘন্টা 6, গালি দিও না প্লিজ। 30, ঠিক আছে ভাই, 1000। 64.8 আসে, চেক করো তো একটু। মানে পুরো বাতিতে আমার 64.8 ইউনিট খরচ হচ্ছে। নেক্সটে চাই। নেক্সটে পাংখা W2 PT বাই 1000, PT বাই 1000। P2 লেখো, T2 লেখো, একটু স্টাইল করো আর কি। মানে পরীক্ষার হলে যখনই কিছু পারবা না তখন একটু স্টাইল করবা, মানে এটাকে পি হাবি, পি যাবি, এগুলা লেখা শুরু করবা। আসলে আমরা তাই করতাম, পরীক্ষার হলে কিছু না পারলে স্যার যখন তাকায় এমন ভাব নিতাম, আই এম থিঙ্কিং স্যার, আই এম থিঙ্কিং। স্যার যখনই চলে গেল, এই এটা কি হবে রে, আবার স্যার তাকায়, কিছু না। অনেক এরকম হয়েছে, সব পারছি, 2টা ম্যাথ পারি নাই বা 2টা MCQ পারি নাই, লাস্টে এরকম করে তাকায় আছি। স্যার যখনই তাকায় এরকম করে তাকায়, আর স্যার যখনই অন্যদিকে, আমার চোখটা অন্যদিকে চলে যায়। যাই হোক, তাহলে দেখো P2 কত? 2টা 40 ওয়াটের বাতি, পাখা 2টা 40 ওয়াটের পাখা, প্রতিদিন 6 ঘন্টা 30 দিন, নিচে 1000। 2 × 40 × 6 × 30 বাই 1000, 14.4। এত কম পাখায়, এত কম ওয়াট না, সরি ইউনিট। সো আমাদের আলটিমেটলি এখানে কি হবে? সো টোটাল যেটা W নেট, W1 প্লাস W2 টোটাল পুরো মাসের, হ্যাঁ 64.8 প্লাস 14.4 ইউনিট। $79.2 ইউনিট শক্তি ব্যয় হচ্ছে। সুতরাং মোট টাকা কত লাগবে? কত টেহা লাগবে বলো? খরচ 79.2 ইন্টু কত টাকা করে? 1.50 টাকা। যখনই খরচের হিসাব হয় মানুষের মানে বুকটা ফাইটটা যায় নাকি, এরকম হিসাব। 118.8 টাকা, ঠিক আছে। আচ্ছা বলো, ফাইজলামি বাদ দিই, ক্লিয়ার আছো কিনা বলো? এটা তো ছোট একটা গেল, এরপরে বড় একটা আসবে। হুইস্টন ব্রিজ পরে আসবে, লাস্ট ফাইনালে। খাতায় তোলো, যারা খাতায় তুলতে পারছো না স্ক্রিনশট নিয়ে রাখো, স্লাইড পাবা না, ঠিক আছে, স্লাইড পাবা না। যাই হোক, খাতায় তুলতে হবে পুরাটা, অভ্যাস করো খাতায় তোলার। হ্যাঁ স্লাইড নাও ঠিক আছে, কিন্তু খাতায় তোলো। আমি স্লাইড দিব না, হ্যাঁ খাতায় তোলো। আচ্ছা নেক্সট যাই, নেক্সট। ওকে,
এইবার তড়িৎ প্রবাহের দরুন উৎপন্ন তাপ, অ্যামাউন্ট অফ হিট জেনারেটেড বাই ইলেকট্রিক কারেন্ট। সো আগের মতো হিসাব হবে। ধরো যে এর দুই প্রান্তে ভোল্টেজ পার্থক্য হচ্ছে ভি। আচ্ছা, এখানে একটা জিনিস শেখাই বা একটু মনে করাই দিই। হ্যাঁ, অনেকেই পারো আমি জানি, একটু মনে করাই দিই। এই হচ্ছে কথা। ধরো যে তোমার এই হচ্ছে আর রোধ এবং এর মধ্যে দিয়ে আই কারেন্ট যদি এইভাবে যায়, তাহলে ভোল্টেজ কোথায় বেশি কোথায় কম বলো তো? একদম প্রথমকার হিসাব কি বললাম, যেদিক দিয়ে তোমার ভোল্টেজ সবসময় হায়ার থেকে লোয়ারের দিকে কারেন্ট যাবে। সো হায়ার ভোল্টেজ এদিকে, লোয়ার ভোল্টেজটা এদিকে, ঠিক আছে? সো যে ডিফারেন্সটা হবে সেই ডিফারেন্সের প্লাস কিন্তু এদিকে মাইনাস এদিকে। কি বললাম? হায়ার ভোল্টেজ এদিকে, লোয়ার ভোল্টেজ এদিকে। এই জন্য ডিফারেন্স যেটা, সেটার প্লাসটা থাকবে এই পাশে, মাইনাসটা থাকবে এই পাশে। তাহলে মোরাল অফ দ্য স্টোরি, এমওটিএস কারেন্ট যেদিক দিয়ে ঢুকে, কারেন্ট যে দিক দিয়ে প্রবেশ করে সেটা হচ্ছে প্লাস। কারেন্ট কোন দিক দিয়ে ঢুকছে? এদিক দিয়ে ঢুকছে। সো এটা হচ্ছে প্লাস। কারেন্ট যে দিক দিয়ে নির্গত কি লিখলাম? এটা বীরগত লিখে ফেলছি মনে হচ্ছে, নির্গত, সেটা হয় হচ্ছে মাইনাস। মনে থাকবে, একটু পরে আসবে এটা। কারেন্ট যেদিক দিয়ে ঢুকে সেটা প্লাস, কারেন্ট যেদিক দিয়ে নির্গত হবে, যেদিক দিয়ে ঢুকছে সেটা প্লাস, যেদিক দিয়ে বের হচ্ছে সেটা মাইনাস। কারণ ভোল্টেজ পার্থক্যটা ওভাবে, এদিকে বেশি এদিকে কম। আচ্ছা, নেক্সট। ওকে, তড়িৎ প্রবাহের দরুন উৎপন্ন তাপ। সো আর এটা এদিকে কারেন্ট যদি হয় আই, তাহলে ভি ইকুয়াল টু আই আর থেকে আমরা অনেক কিছু শিখছি না? একটু রিভিশন দিয়ে দেখি কি শিখছি। পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, আই স্কোয়ার আর, ভি আই, এবং ডাব্লিউ ইকুয়াল টু বা ওয়ার্ক ইকুয়াল টু, হ্যাঁ ওয়ার্ক ইকুয়াল টু কত শিখছি? ভি স্কোয়ার বাই আর টি, আই স্কোয়ার আর টি, ভি আই টি। আচ্ছা, এখানে কি চেঞ্জ আছে এই স্লাইডের মধ্যে? চেঞ্জ যেটা হচ্ছে সেটা হচ্ছে উৎপন্ন তাপ। তাপ কি? একটা শক্তি। সো আমরা শক্তি উৎপন্ন হচ্ছে যেটা, সেটা দেখব। সো একটু আগে কিন্তু আমি বারবার বলছি তোমাদের একটা জিনিস, যে পরিমাণে এনার্জি লস হচ্ছে বা ওয়ার্ক হচ্ছে সেটাই তো তোমার শক্তি আকারে বের হবে। সো এখানে কোনো কিছু বলা না থাকলে, আমি এবার বলি, এখানে কোনো কিছু বলা না থাকলে যেটা ডাব্লিউ, হ্যাঁ যেটা ডাব্লিউ এই কি হলো, সরি, যেটা ডাব্লিউ, হ্যাঁ যেটা ডাব্লিউ সেটাই হচ্ছে এইচ। যে পরিমাণে এনার্জি লস হচ্ছে সেটাই হচ্ছে হিট বা উৎপন্ন তাপ। এইচ কি? এইচ হচ্ছে হিট বা উৎপন্ন তাপ। সো এইচ ইকুয়াল টু ডাব্লিউ, বা তুমি ইজিলি লিখতে পারো এইচ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর টি, আই স্কোয়ার আর টি, ভি আই টি। মনে থাকবে? সো এইচ ইকুয়াল টু তুমি এটা লিখতে পারো। সো যাহাই ডাব্লিউ তাহাই এইচ। ওকে, সো আমাদের কাছে যদি একটা ভোল্টেজ পার্থক্য দেওয়া থাকে, রোধ দেওয়া থাকে এবং বলা থাকে এত টাইম, সো কি পরিমাণে হিট উৎপন্ন হয়েছে জুলে কিন্তু বের হবে। এটা কিন্তু জুলে, সব এসআই একক জুলে বের হবে। আই বলা থাকলে, আর বলা থাকলে, টাইম বলা থাকলে এইচ বের হবে। ভি বলা থাকলে, আই বলা থাকলে, টাইম বলা থাকলে এইচ বের হবে। তাহলে আমাদের টাইমটা কিন্তু মাস্ট, টাইম মাস্ট। ভি ইকুয়াল টু আই আর এর মধ্যে যে কোনো দুইটা থাকলে হবে, ভি আই এবং আর এর মধ্যে যে কোনো দুইটা থাকলে আরেকটা বের করা যায়, এবং টাইমটা দেওয়া মাস্ট। তাহলে আমরা এখান থেকে বের করতে পারবো। যেরকম আমাদের কাছে প্রশ্ন আছে, 90 ওহম রোধের একটি তারের মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার প্রবাহ 20 মিনিট প্রবাহিত করলে কত জুল তাপ উৎপন্ন হবে তা নির্ণয় করতে হবে। সো এটা হচ্ছে 90 ওহমের রোধ, তো এটা হচ্ছে আর, তারের মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ার প্রবাহ, টাইম হচ্ছে 20 মিনিট। সো টাইমটাকে মিনিট থেকে সেকেন্ডে চেঞ্জ করতে হবে, কত জুল তাপ উৎপন্ন হবে। এখানে চ্যালেঞ্জটা হচ্ছে একটাই, টাইমটাকে মিনিটে চেঞ্জ কর, সেকেন্ডে চেঞ্জ কর। সো একটু তুলো,
20 সেকেন্ডের মধ্যে তোলা যায়, আমি জানি, দ্রুত তুলে ফেলো। হাতের লেখা যার কচ্ছপের মতো, সেও 20 সেকেন্ডে তুলতে পারো, আমি জানি এটা। দ্রুত তোলো। নব্বই ওহম রোধের একটি তারের মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার প্রবাহ 20 মিনিট ধরে প্রবাহিত করলে কত জুল তাপ উৎপন্ন হবে তা নির্ণয় করতে হবে। হ্যাঁ, ডাব্লিউ এর ওইচ দুইটার এককই, একক হচ্ছে জুল, কারণ এইচ হচ্ছে এক প্রকারের শক্তি, শক্তির যে কোনো শক্তির একক হচ্ছে জুল, হিট এক প্রকারের শক্তি। সো কি পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে, এইচ ইকুয়াল টু কি দেওয়া আছে, আই দেওয়া আছে, আর দেওয়া আছে, টি দেওয়া আছে। সো আই স্কোয়ার আর টি। আই এর ভ্যালু কত, 5, আর এর ভ্যালু কত, 90, টি এর ভ্যালু কত, 20 মিনিট, সেকেন্ডে চেঞ্জ করো। ঠিক আছে, এটা বুঝতেছো? টি এর ভ্যালু সেকেন্ডে চেঞ্জ করলাম, সো মিনিটটাকে সেকেন্ডে চেঞ্জ করা হলো, শেষ। এবার শেষ। 5 স্কোয়ার, এটা একদম এমসিকিউর জন্য, একদম এমসিকিউর জন্য। 2.7 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। ঠিক আছে, তুলে ফেলো, তুলে ফেলো, তুলে ফেলো, তুলে ফেলো। হেলা করো না। ছোট প্রশ্ন থাকলেও, সোজা প্রশ্ন থাকলেও সেটা সমান গুরুত্বের সাথে দেখতে হবে, কারণ প্রতিটা প্রশ্ন তোমাকে সেম টাইপের মার্কই দিবে। কঠিন প্রশ্ন যে মার্ক দিবে, সোজা প্রশ্ন তোমাকে একই মার্ক দিবে। ঠিক আছে, তুমি সোজা প্রশ্ন পেরে পারলা নাকি কঠিন প্রশ্ন পেরে পারলা ম্যাটার করে না, তোমাকে পারতে হবে। পাশের বাড়ির আন্টি তোমার দেখবে না তুমি খাতায় কোন কোন জায়গায় কি ভুল করছো, পাশের বাড়ির আন্টি দেখবে তুমি কত মার্ক পাইছো। আচ্ছা, এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, ওটা তো ছিল বাচ্চাদের অঙ্ক। এইটা 10 ওহম রোধ বিশিষ্ট, আমি বলি আর তোমরা তুলতে থাকো। হ্যাঁ, 10 ওহম রোধ বিশিষ্ট তারের মধ্য দিয়ে 2 মিনিট ধরে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠানো হলো। ভালো কথা। সো এটা হচ্ছে আর দেওয়া, এটা হচ্ছে টাইম দেওয়া, মিনিটটাকে সেকেন্ডে চেঞ্জ করবো, 5 অ্যাম্পিয়ার আই। উৎপন্ন তাপ সম্পূর্ণভাবে, মানে যে এইচটা পাওয়া যাবে, হিট এনার্জি সম্পূর্ণভাবে 400 গ্রাম পানির মধ্যে সরবরাহ করা হয়েছে। এটা হচ্ছে এম, পানির তাপমাত্রা কত বৃদ্ধি হবে। এটা কোথায় ইউজ করে বলো তো? অনেক আগে, তোমরা এটা দেখছো কিনা জানি না, হ্যাঁ অনেক আগে নেই, এটা এখন পাওয়া যায়। ইলেকট্রিক হিটার। ধরো যে তোমার এরকম একটা জিনিস, এবং এখানে হচ্ছে এরকম তার যুক্ত, এবং এই যে তার এখানে পেঁচানো থাকে এবং এটা রোধ থাকে আর, এবং ভিতরে কি থাকে, ভিতরে থাকে পানি, চিত্র দিলে উদ্দীপক হয়ে যাবে না? হয়ে যাবে। একই ডাটা দিয়ে চিত্র দিতে পারে, কিংবা বলা হয় একটি ইলেকট্রিক হিটারের মধ্যে, মানে একটু ভিআইপি টাইপের কথা বলা হয়, একটু ইলেকট্রিক হিটারের মধ্যে। আসলে কাহিনী তো এটা। সো দেখো, এত রোধ বিশিষ্ট তারের মধ্যে দিয়ে 2 মিনিটে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠানো হলো। এটার মধ্যে দিয়ে কারেন্ট পাঠানো হচ্ছে। ঠিক আছে, এটার মধ্যে দিয়ে কারেন্ট পাঠানো হচ্ছে, আই কারেন্ট। টাইমটা বলা আছে। পানির তাপমাত্রা, এই যে পানি, এটা এম ভরের পানি, ধরো কত বৃদ্ধি পাবে। সো এইচ ইকুয়াল টু আমরা যেটা জানি সেটা হচ্ছে আই স্কোয়ার আর টি। টেম্পারেচার যখন বৃদ্ধি হয় তখন বস্তুর ভর যদি হয় এম, এবং বস্তুর এই যে পানির আপেক্ষিক তাপ যদি হয় এস, এবং টেম্পারেচার বৃদ্ধি যদি হয় ডেল থেটা, তাহলে আমরা লিখতে পারি এম এস ডেল থেটা। বুঝছো কিনা বল? এই যে একদম অলরেডি অ্যান্সার করেই ফেলছে আমার চোখের সামনে। হাসিব কমেন্ট ডিলিট করবা নাকি আমি তোমার ডিলিট করে দিব? ছাগলামি করতে আসছে সবার সামনে। পাবলিক যে প্লেস এটা বোঝেই না, পাবলিক প্লেসে কি কথা বলতে হয় সেটাই সে বোঝে না। ছাগল আসছে একটা। যাই হোক, এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি।
এমএস ডেল্টা। ছাগল দেখলে তাকে পাতা খেতে দাও, ছাগলের উপর রাগ করা ঠিক না, তাই না? ছাগল দেখছি তাকে পাতা খেতে দিবা, তারপর রাগ করবা না কখনো। আচ্ছা, এইচ ইকুয়াল টু আই স্কয়ার আর টি ইকুয়াল টু এমএস ডেল থিটা। তাহলে দেখো কি বের করতে বলেছে, পানির তাপমাত্রা কত বৃদ্ধি, ডেল থিটা ইকুয়াল টু কত, ডেল থিটা ইকুয়াল টু আই স্কয়ার আর টি ডিভাইড বাই এম ইন্টু এস। বের করে ফেলো। আই এর ভ্যালু কত, আই এর ভ্যালু কত, আই এর ভ্যালু হচ্ছে 5। আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে 10। টাইমের ভ্যালু কত, 2 মিনিট। সো 2কে মিনিটকে সেকেন্ডে চেঞ্জ করো। এম কত, পানির ভর কত, 400 গ্রাম, কেজিতে কনভার্ট করো, কেজিতে কনভার্ট করলাম। আর এখানে এস কত, পানির এস, পানির এস কিন্তু 4200 জুল পার কেজি পার কেলভিন। এটা মুখস্থ করে রাখা লাগবে, পরীক্ষার হলে দিবে না কিন্তু, দেখো এখানে প্রশ্ন দেওয়া নেই। সো তোমাকে মুখস্থ রাখা লাগবে। জানি এটা অনেকে পারছো, তো দেখি কত হয়। (17.85) কি বের করলাম, টেম্পারেচারের চেঞ্জ ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি কেলভিন একই, কারণ টেম্পারেচারের চেঞ্জ সেলসিয়াসেও যা কেলভিনেও তাই। মনে আছে তো এটা, সেকেন্ড পেপার চ্যাপ্টার 1 তাপগতিবিদ্যা পড়ছো তো, থার্মোমিটার যেখানে পড়ছো, টেম্পারেচারের চেঞ্জ সেলসিয়াসে যা কেলভিনেও তাই। ক্লিয়ার আছে কিনা বলো, ক্লিয়ার আছে কিনা বলো, ক্লিয়ার আছে কিনা, ক্লিয়ার তো? নেক্সটে যাই। ওকে, এইবার একটু পেঁচানো, আগেরটাই একটু পেঁচানো, ঠিক আছে? সো বলি 500 ওয়াটের একটি নিমজ্জক উত্তাপক, এই যে জিনিসটা নিমজ্জক উত্তাপক, এটা দেখে মনে হচ্ছে কি না কি, আরে ভাই এটা কিছুই না। একটু আগে ইলেকট্রিক হিটার যেটা পড়লাম না সেটাই, ইলেকট্রিক হিটার যা পড়লাম সেটাই নিমজ্জক উত্তাপক। এমনভাবে লিখছি ভাই রে ভাই, কি জিনিস, হিটার, ইলেকট্রিক হিটার, ঠিক আছে? 500 ওয়াটের, তাহলে এটা পি দেওয়া, পাওয়ার দেওয়া। 500 ওয়াটের একটি ইলেকট্রিক হিটার 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 লিটার পানির মধ্যে সম্পূর্ণভাবে ডুবানো আছে। উত্তাপক দ্বারা বা হিটার দ্বারা ওই পানির তাপমাত্রা 100 ডিগ্রিতে নিতে কত সময় লাগবে? ধরে নেওয়া যেতে পারে উৎপন্ন তাপের 80% পানি কর্তৃক গৃহীত হয়েছে। এই দুইটা সেন্টেন্স খুব ইম্পর্টেন্ট, বা এই সেন্টেন্সের জন্য এই ম্যাথটা আলাদা। উৎপন্ন তাপের 80% পানি দ্বারা গৃহীত হয়েছে, এটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল, এর চেয়ে কমই হয় আসলে। প্র্যাকটিক্যাল কেন? ধরো যে যখনই পানি ফুটবে তখন খেয়াল করে দেখবা পানির বুদবুদের একটা ভটর ভটর একটা আওয়াজ আছে, ওটা কিন্তু তুমি শুনতে পারবা। ইলেকট্রিক হিটারটা যদি ডুবাও, পানির বুদবুদের ভটর 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 একটা আওয়াজ পাবা। সো শব্দ উৎপন্ন হচ্ছে। আবার এই যে রোদটা আছে এর মধ্যে কিছু একটা লস হবে, এর মধ্যেও ভিতরে লস আছে। সো নিজেরও লস আছে, ভুটুর 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 একটা আওয়াজ আছে, সব মিলিয়ে লস আছে। সেই লসটা 20%, বাদ বাকি 80% হচ্ছে পানি নিয়েছে। তাহলে আমরা এটা বলতে পারি যে পানির যে টেম্পারেচারের চেঞ্জ সেটা এমএস ডেল থিটা দ্বারা নিয়ন্ত্রিত হবে, রাইট? পানি কর্তৃক গৃহীত তাপ হচ্ছে এটা, এবং সে কতটুকু নেবে? সে নেবে হচ্ছে 0.8 ইন্টু বা 80% ইন্টু 80% অফ কার ইন্টু কার 80% হচ্ছে উৎপন্ন তাপ হচ্ছে আই স্কয়ার আর টি, মনে আছে? সো এম এস ডেল থিটা ইকুয়াল টু 0.8 ইন্টু আই স্কয়ার আর টি। তোমার কি লাগবে? টাইমটা লাগবে। আমি জানি এটা অনেকে করে ফেলছে অলরেডি। অনেকে চিন্তা করতেছে ভাইরে ভাই এরা পারে কেমনে, ওরা রিভিশন দিচ্ছে তাই পারে। হ্যাঁ, তুমি যখন আরেকবার দেখবে তখন তুমিও পারবে, এগুলো টেনশন নিও না, সবাই পারবে একসময়। অ্যাট দি এন্ড তুমিও সমান আমিও সমান, তখন খেলা হবে। এম এর ভ্যালু কত? 2 লিটার পানির ভর 2 কেজি। এস এর ভ্যালু কত? পানির এস কিন্তু মুখস্থ 4200, হ্যাঁ অবশ্যই এটা মুখস্থ রাখা লাগবে। ডেল থিটা কত? 20 থেকে 100তে নেওয়া হচ্ছে, সো 100 মাইনাস 20, 0.8
আই স্কোয়ার, আই এর ভ্যালু কত? এই কি করছি আমি এখানে? সূত্র অন্য লেখাইছি। এইটা পি দেওয়া ছিল স্ট্রেইট, আর এই যে আই স্কোয়ার আর টি মানে কিন্তু পি, সরি আমি চেক করি নাই, হ্যাঁ আই স্কোয়ার আর টি মানেই পি। সো তুমি এই যে আই স্কোয়ার আর টির জায়গায় পি লিখতে পারো। পি ইকুয়াল টু আই স্কোয়ার আর, একটু আগে দেখছিলাম না আমরা। সো আই স্কোয়ার আর, এই এই কি হচ্ছে এগুলা? এখানে কোনো কিছু আমি একটা ফাংশনালিটিতে ভুল করছি। যাই হোক, এখানে শেষ করে দিই। হ্যাঁ, এটা হচ্ছে আই স্কোয়ার আর টির বদলে পি লিখবো, শুধু পি হয়ে গেছে। 0.8 ইন্টু কত ওয়াটের ছিল? কত ওয়াটের ছিল? 200 ওয়াটের ছিল, রাইট? 200 সম্ভবত। সো কত ওয়াট? এখানে পি, পি করে হচ্ছে দেখবা কত আসে। আমি এটার ফাংশনালিটি কোথায় একটা ভুল করছি, এই জন্য আমার বারবার ভুল হচ্ছে জিনিসটা, কোথায় একটা ভুল হচ্ছে আমার। সামথিং ইজ কারবার, কুছ তো বাত হে গায়া দায়া পাতা লাগাও, কিছু একটা গড়বড় আছে, আমি ভুল করছি, আমার নিজের ভুল হচ্ছে। সো পি ইকুয়াল টু 200 দেওয়া ছিল। সো এখানে বসাও, কত টাইম আসে দেখো, কত সেকেন্ড আসবে, সামথিং সেকেন্ড কত আসে, 200 বসালে কত আসে? এই 200 ছিল নাকি 2000 ছিল? একটু বলো তো, কমেন্ট করো তো তোমরা, কারেক্টটা করে দিই। 500 ছিল, রাইট? সো 500, ঠিক আছে, শিওর 500? আচ্ছা, বিশ্বাস করলাম তোমাদের, সরল মনে বিশ্বাস করলাম, দেখা যাক কত আসে। আরে যা আসবে তাই, হ্যাঁ ওখানে পি এর ভ্যালুটা বসাই দিলেই হবে। 0.8 ইন্টু 500, 1680 সেকেন্ড আসতেছে যদি এখানে 500 বসাও, ঠিক আছে? 1680 সেকেন্ড, এটা আমাকে ফিগার আউট করতে হবে, একটু শিখে নিতে হবে যে কী হচ্ছে এখানে। যাই হোক, তো 2 দিনে ভালোই শিখছি আসলে। নেক্সট, আচ্ছা এবার আরেক দিকের খেলা শুরু আমাদের। তোমার শক্তি কাজের হিসাব শেষ, ঠিক আছে? যা আসবে ওখান থেকে আসবে, ওই টাইপের জিনিসই আসবে। এবার আসো রোধ এবং আপেক্ষিক রোধ। ধরো যে একটা সিলিন্ডারের কথা চিন্তা করো, সিলিন্ডার আকৃতির একটা তার, সিলিন্ডার আকৃতির একটা তার। এই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ, এবং এই তারের দৈর্ঘ্যটা হচ্ছে এল। তাহলে এ পাশে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যা, এ পাশেও কিন্তু তাই হুবহু সেম। তো এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আর সমানুপাতিক এল যখন এ কনস্ট্যান্ট। আচ্ছা, এটা কি মিন করলো? আর সমানুপাতিক এল যখন এ কনস্ট্যান্ট, তাহলে একটু চিন্তা করে দেখাই কি মিন করলো। ধরো যে তোমার কাছে এইরকম দুইটা তার আছে, এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, এটারও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, সেম, কিন্তু দুইটা লেন্থ কিন্তু আলাদা। একটা হচ্ছে L1 লেন্থ, একটা হচ্ছে L2। রোধ কোথায় বেশি হবে? রোধ কোথায় বেশি হবে বলো? ধরো তুমি একটা সরু চিপা গলি দিয়ে যাচ্ছ, গলি এতটুকু, গলি হচ্ছে এতটুকু, কোনটা অতিক্রম করতে বেশি টাইম লাগবে? বাধা কোনটা বেশি? এটাতে, কারণ এটাতে এলিমেন্টস বেশি। সো রোধ এটাতে বেশি থাকবে। সো আর সমানুপাতিক লিখতে পারো হচ্ছে এটার জন্য L1 R1 এবং R2 সমানুপাতিক ধরতে পারো L2, ঠিক আছে? বলো সমস্যা আছে কিনা? আর সমানুপাতিক L যখন এ কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা এটা গেল। এর পাশাপাশি আরেকটা জিনিস লেখা যায়, আর সমানুপাতিক 1/a যখন L কনস্ট্যান্ট। আর সমানুপাতিক 1/a যখন L কনস্ট্যান্ট। L কনস্ট্যান্ট মানে কি? দৈর্ঘ্যটা সেম থাকতে হবে। ধরো তোমার কাছে দুইটা তার আছে, এটা হচ্ছে একটা এবং এটা হচ্ছে আরেকটা। কমেন্ট করো রোধ কোনটাই বেশি হবে, উপরেরটাই না নিচেরটা? দ্রুত কমেন্ট করো। রোধ কোনটাই বেশি হবে? ফার্স্টেরটাই রোধ বেশি, কারণ একই দৈর্ঘ্যের রাস্তা দুইটা, তার মধ্যে এই রাস্তা চাপা, এই রাস্তাটা ওয়াইড। রাস্তা 4 লেনের হলে গাড়ি বেশি ঢুকতে পারে এবং গাড়ি বেশি স্মুথলি চলতে পারে। রাস্তা 2 লেনের হলে গাড়ি কিন্তু
মানে বেশি বাধা পাবে আসলে সামনে। সো রোধ এখানের জন্য লিখতে পারো R1 সমানুপাতিক 1/A1 এবং R2 সমানুপাতিক 1/A2। সো যখন A কনস্ট্যান্ট তখন এটা R সমানুপাতিক L, আর যখন L কনস্ট্যান্ট তখন এটা R সমানুপাতিক 1/A। আর যখন দুইটাই চেঞ্জ হচ্ছে, A এবং L দুইজনই যখন কাহিনী করা শুরু করছে, তখন আমরা লিখবো হচ্ছে R সমানুপাতিক হচ্ছে L/A, বা R ইকুয়াল টু হচ্ছে একটা কনস্ট্যান্ট আসে, সেটা হচ্ছে আপেক্ষিক রোধ বলা হয়। এটাকে বলা হয় আপেক্ষিক রোধ। এই আপেক্ষিক রোধটা তোমার হচ্ছে উপাদানের উপর ডিপেন্ড করে। তামার আপেক্ষিক রোধ একটা, লোহার আপেক্ষিক রোধ আরেকটা, সোনার আপেক্ষিক রোধ আরেকটা, হাবিজাবি তাবি প্রত্যেকটার আপেক্ষিক রোধ আরেকটা, এক একটা। আমার বডির আপেক্ষিক রোধ আরেকটা, তোমার বডির আপেক্ষিক রোধ একটা, ভিন্ন ভিন্ন। সো এই যে রো, হ্যাঁ, এই রোটা আবার টেম্পারেচারের উপরেও ডিপেন্ড করে। একটু টিপস লিখে রাখো, এটা লিখে রাখো টিপস, যদি একটু কঠিন প্রশ্ন দেয় আর কি। হ্যাঁ, এটা একটু লিখে রাখো। আমরা আর ইকুয়াল টু এরকম পেয়েছিলাম না, আর ইকুয়াল টু আর থিটা ইকুয়াল টু আর নট 1 প্লাস আলফা ডেল থিটা। অনুরূপভাবে সেমভাবে পাওয়া যায় রো থিটা ইকুয়াল টু রো নট 1 প্লাস আলফা ডেল থিটা। ঠিক আছে, একটু খেয়াল রাখো জিনিসটা, হুট করে লাগতে পারে, এমন বলছি না যে লাগবেই, লাগতে পারে আর কি, যদি একটু কঠিন প্রশ্ন করে আর কি। এমসিকিউতে যদি কঠিন প্রশ্ন করে দেয় একটা, দিতে পারে। ঠিক আছে, সো প্রত্যেকটা বক্স ইম্পর্টেন্ট, প্রত্যেকটা বক্স ইম্পর্টেন্ট। সো আমাদের এখন একটা এমসিকিউ আসবে বা একটা এমসিকিউর জন্য লাগবে রো এর এককটা কি হবে বলো। রো, এই যে রো আপেক্ষিক রোধ, এটার এককটা কি হবে বলো, এককটা কি হবে বলো। রো কত, রো এর একক কত হবে? রো এর একক হবে হচ্ছে, দেখো আর এর একক হচ্ছে আর এর একক হচ্ছে ওহম, আর এর একক হচ্ছে ওহম, এ হচ্ছে ক্ষেত্রফল মিটার স্কয়ার, এটা হচ্ছে মিটার। সো দুইটা কাটাকাটিতে একটা মিটার থাকে। সো রো এর একক হবে হচ্ছে ওহম মিটার। হ্যাঁ, এগুলা খেয়াল রাখবে, এমসিকিউতে দেয়। আপেক্ষিক রোধের একক হচ্ছে ওহম মিটার। ওকে, সো আমরা হলো কিনা বলো, দ্রুত বলো হলো কিনা, হয়েছে কিনা বলো, আমরা নেক্সটে চলে যাব। নেক্সট গেলাম, হ্যাঁ নেক্সট গেলাম, টাটা বাই বাই, খতম। আমাদের 46টা স্লাইড আছে, 21 নাম্বার চলে আসছি, 1.5 ঘন্টা হয়েছে, পারফেক্ট টাইমিংয়ে আছে আমরা। যাই হোক, 0.48 মিটার দীর্ঘ এবং 0.12 মিলিমিটার ব্যাসে একটি তারের রোধ 15 ওহম, তারটির উপাদানের আপেক্ষিক রোধ নির্ণয় করো। আবার বলি, তোলো, তুলতে থাকো, আমি বলতে থাকি। 0.48 মিটার দীর্ঘ এবং 0.12 মিলিমিটার ব্যাসের, ব্যাস দেওয়া, ব্যাসার্ধ না, একটি তারের রোধ হচ্ছে 15 ওহম, তারটির উপাদানের আপেক্ষিক রোধ নির্ণয় করতে হবে। ব্রেক একটু পরে দিব। হ্যাঁ, কিরশফের সূত্রের আগে ব্রেক দিব, কিরশফের সূত্র আগে ব্রেক দিব, ব্রেক আমারও লাগবে। যাই হোক, সো করে ফেলি, এটা দুটো টাইম না নেই। সো আমরা যেটা জানি আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ, তাহলে রো ইকুয়াল টু আর এ বাই এল। বসাও, দ্রুত বসিয়ে দাও। 15, এ কত? এটা হচ্ছে একটা তার এবং এটা রোধ, তোমার ব্যাসার্ধ যদি হয় আর এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি হয় এ, হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি এ ইকুয়াল টু পাই আর স্কোয়ার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। সো এর বদলে আমরা লিখতে পারি পাই ইন্টু আর স্কোয়ার। এটা তোমার হচ্ছে ব্যাস দেওয়া আছে, সো ব্যাসার্ধ নিতে হবে। 0.12/2 করলে ব্যাসার্ধ চলে আসবে, মিলিমিটারে আছে, মিটারে চেঞ্জ করো। সো এটা পাই, এটা আর, তার উপরে স্কোয়ার দাও, ডিভাইড বাই এল। লেন্থ কত? 0.48। বসাও, যা আসবে সেটাই অ্যান্সার। কত আসে? তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমরা এখন একটু স্পিড তুলব ক্লাসে, অনেকক্ষণ হচ্ছে আস্তে আস্তে করাইছি। 0.06।
স্কোয়ার বাই 0.48, 3.53 ইন্টু 10⁻⁷। একক ঠিকঠাক লিখতে হবে, এককে না লিখলে মার্ক কেটে রেখে দিবে। একক ঠিক লিখতে হবে, ঠিক আছে, একক ঠিক লিখতে হবে। ওকে, নেক্সট গেলাম, এটা তো বেশি টাইম দিব না, এটা সোজা ছিল। নেক্সট, 6 ওহম রোধের একটি তারকে টেনে 3 গুণ লম্বা করা হলে তারটির বর্তমান রোধ কত হবে? 6 ওহম রোধের একটি তারকে টেনে 3 গুণ লম্বা করা হলে তারটির বর্তমান রোধ কত হবে? ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, এমসিকিউর জন্য বেশি, রিটেনেও দিতে পারে, রিটেনও মনে একবার মনে এরকম একটা দিছিল, দেখলাম। 6 ওহমের রোধের একটি তারকে টেনে 3 গুণ লম্বা করা হচ্ছে, টানা টানির হিসাবে একটু বুঝতে হবে। সো আমরা একটু টানাটানির হিসাব করে আসি। ধরো যে তোমার কাছে একটা তার ছিল যার লেংথ ছিল হচ্ছে এ এবং যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ছিল হচ্ছে লেংথ এল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে এ। তুমি তারপর কি করলা, তোমার হচ্ছে হাতে কি বেশি, মোচড় বেশি, বা তুমি হচ্ছে শান্তশিষ্ট না, তুমি হচ্ছে শান্তশিষ্ট লেজ বিশিষ্ট। তুমি যেটা করলা, তুমি এটাকে নিয়ে টানাটানি শুরু করলা এবং এর ফলে যেটা হলো, বস্তুটা কি হবে বলো তো? ছোট হয়ে যাবে। কারণটা কি? কারণটা হচ্ছে, খেয়াল করো, এটা ধরো যে তামার তার, এটাও কিন্তু তামারই তার, ঠিক আছে, এটা তামা এটাও তামা, এটা লোহা হলে এটাও লোহা, একই জিনিস তো। সো এখানে কি জিনিস হলো, এখানে কি তুমি টানা হেঁচড়া করতে যে ভরের চেঞ্জ করছো? না, খেয়াল করো, ভরের চেঞ্জ করো নাই। তাহলে ভর ওল্ড ইকুয়াল টু ভর কিন্তু নিউ। তাহলে রো ভি ইকুয়াল টু রো ভি। খেয়াল করো, রো মানে হচ্ছে ঘনত্ব। তামার যে ঘনত্ব, ওই তারটাকে যখন চিকনা করবে বা যাই করো, তামার ঘনত্ব কিন্তু সেম থাকবে। যদি তা না হতো তাহলে তামা তো চেঞ্জই হয়ে যাইতো, রাইট? একটা বস্তুর ঘনত্ব তো হচ্ছে তোমার একটা কনস্ট্যান্ট ভ্যালু। যেরকম পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব, যদি এখানে টেম্পারেচার একটা হিসাব আছে, তবু নর্মালি পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব। সো পানিকে তুমি যা ইচ্ছা টানা হেঁচড়া করলেও পানির ঘনত্ব ওটাই থাকবে। তামারও তাই, তামার ঘনত্ব এখানেও যা ছিল এখানে তাই। তো তামার আগের যে ঘনত্ব, তামার পরের ঘনত্বটা সেম। এখন খেয়াল করো, ওল্ড নিউ দিলাম। এখন দেখো কে কে কাটে আর কার কার ফাটে। রো রো কাটে, বাদ বাকিদের ফাটে। সো কে কে থাকে, ভি ওল্ড ইকুয়াল টু ভি নিউ। বুঝছো? আগের আয়তন পরের আয়তন সেম। আচ্ছা, ভালো কথা। এখন ধরো যে তুমি ক্রাইটেরিয়াটা আসলে এরকম যে টেনে এন গুণ লম্বা করা হয়েছে। টেনে এন গুণ লম্বা করা হয়েছে। সো এল ওল্ড যেটা, সেটা তো এল বললাম, রাইট? যে এল। তাহলে এল নিউ কোনটা? এন ইন্টু এল, এন গুণ লম্বা করেছো টেনে, ঠিক আছে। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, ভি ওল্ড ইকুয়াল টু ভি নিউ মানে কত? আগের আয়তন পরের আয়তন সেম। এটা একটা সিলিন্ডার, এটা একটা সিলিন্ডার শেপ। সিলিন্ডারের আয়তন হচ্ছে কত? সিলিন্ডারের আয়তন হচ্ছে কত? এ ইন্টু এল, দৈর্ঘ্য ইন্টু তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল গুণ দিলে পাই আর স্কোয়ার এইচ। পড়ছো না? পাই আর স্কোয়ার মানে কিন্তু এতটুকু, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এর হচ্ছে দৈর্ঘ্য। তো পুরোপুরি মিলে আমরা আয়তনটা পাচ্ছি। তাহলে এ ওল্ড এল ওল্ড ইকুয়াল টু এ নিউ এল নিউ পাচ্ছি। তাহলে এখানে কি থাকে দেখো তো, তোমরা কিন্তু আমার মানে খাটাইতেছো আর কি, সোজা জিনিস দেখো। এল ওল্ডের জায়গায় কাকে বসাবো? এল বসাবো। এই যে দেখো না লিখছি তো, এল ওল্ডের জায়গায় কাকে বসাবো? এল বসাবো। বসাও, তোমাদের বসাইতে এত সমস্যা কেন? আর এল নিউয়ের জায়গায় কাকে বসাবো? এন ইন্টু এল বসাবো। বসাও না, সমস্যা কি? তাহলে এ ওল্ডটা যদি এ থাকে, এ ওল্ডের ভ্যালু কত? এ ওল্ডের ভ্যালু কত? এ। তাহলে দেখো এ নিউ কত হবে? ইকুয়েশন তো সেম।
ইকুয়েশন তো সেম, ইকুয়েশন তো সেম। দেখো এ নিউ ইন্টু এল, তাহলে দেখো এবারও কাটে, এবারও কারো কারো কেটে যায়। দেখো এ কাটে, সরি এ কাটে না, সরি এল কাটে, এ কাটে না, হ্যাঁ এ কাটে না, এল কাটে। সো বাদ বাকিটা থেকে যায় এ নিউ ইকুয়াল টু এ বাই এন। তাহলে পরীক্ষার হলে বসে কি এই সূত্রগুলোর প্রতিপাদন করব না, তুমি বলবা নতুন দৈর্ঘ্য 6 গুণ বৃদ্ধি, মানে n গুণ যদি বৃদ্ধি করা হয় তাহলে আয়তন ফিক্স রাখার জন্য নতুন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল n গুণ n দ্বারা ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে, এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে a বাই n, এবং এটার দৈর্ঘ্য হচ্ছে n ইন্টু এল। দেখো তো তুমি এবার গুণ করো তো, এইটা আর এটা গুণ করো, আগের এটাই তো পাবা, a ইন্টু এলই তো পাচ্ছ, n তো কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এবার খেয়াল করো আর নিউ ইকুয়াল টু রো, রোটা কি ছিল, এটা কি ঘনত্ব? না, এটা কিন্তু ঘনত্ব না, এটা এ রো না, এটা ছিল ঘনত্ব, আর এটা ছিল আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধ কিন্তু চেঞ্জ হচ্ছে না, ওইটা কিন্তু সেম আছে, কিন্তু এল নিউ হচ্ছে, এ নিউ হচ্ছে, রো ইন্টু এল নিউ মানে এন ইন্টু এল, আর এ নিউ মানে এ বাই এন। ঠিক আছে, এ নিউ মানে এ বাই এন। তাহলে এখানে কত থাকে, এন স্কোয়ার রো এল বাই এ। আরে ব্যাস, রো এল বাই এ মানে কত? আবার রো এল বাই এল মানে কত? এটার জন্য আর ইকুয়াল টু কত লেখা যায়, আর ওল্ড। আর ওল্ড কত ছিল, রো ইন্টু এল বাই এ, এটা না, এটা এখন এখানে পুশ করো, বসাই দাও। তাহলে যেটা আমরা পাচ্ছি আলটিমেটলি, এটা মনে রাখা লাগবে, এমসিকিউতে আসলে স্ট্রেট এটা বসাই দেব, আর নিউ ইকুয়াল টু এন স্কোয়ার আর ওল্ড। এমসিকিউতে আসলে স্ট্রেট চোখের পলকে বসাই দিবা, যা রোধ দিছে সেটাকে এন দ্বারা গুণ করবা, এন না এন স্কোয়ার দ্বারা, তাহলে নতুন রোধ পাবা। তবে শর্ত হচ্ছে, এই যে এটা শর্ত, টেনে এন গুণ লম্বা, হ্যাঁ টেনে লম্বা করা, মানে টেনে ওয়ার্ডটা যেন থাকে, টেনে ওয়ার্ডটা যেন থাকে। যদি টানাটানির ওয়ার্ড না থাকে, টেনে না গুণ করা হলে, টেনে যদি না বলা থাকে, বা আয়তন অপরিবর্তিত, আমি আবার বলছি, ঠিক আছে, এখানে আরো কথা লিখে দেই, তাহলে ক্লিয়ার কাট কিছু কথা লিখে, ক্লিয়ার কাট, ক্লিয়ার কাট কথা, ক্লিয়ার কাট। প্রথম কেস, টেনে এন গুণ লম্বা, তাহলে আর নিউ ইকুয়াল টু এন স্কোয়ার ইন্টু আর ওল্ড। আয়তন অপরিবর্তিত রেখে এন গুণ লম্বা, তাহলে আর নিউ। আচ্ছা, একটু আগে যে টানাটানি করলাম, আয়তন অপরিবর্তিত ছিল কি নাই? আয়তন অপরিবর্তিত ছিল কি নাই? আয়তন অপরিবর্তিত ছিল কি নাই? আয়তন অপরিবর্তিত ছিল, তাহলে আমরা কি পাইছিলাম, এটা পাইছিলাম। সো টেনে এন গুণ লম্বা করা যে কথা, আয়তন অপরিবর্তিত রাখা সেম কথা, আয়তন অপরিবর্তিত রাখা সেম কথা। আচ্ছা, 3 নাম্বার কথা, এন গুণ লম্বা, টানাটানির কথা নাই, আয়তন অপরিবর্তিত করার কথা নাই, এন গুণ লম্বা করা হলে আর নিউ এন ইন্টু আর হোল্ড। কেন এটা হলো, কেন 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 এটা হলো? এটা ধরো আগের ছিল, পরে যে কাজটা করছো তুমি, সেটা হচ্ছে এই সেম তারের সাথে একটু তার জোড়া লাগাইছো, হয় না? এরকম তো হয়,
মনে করো তুমি একটা কেরিকাসা করতে যাচ্ছ, তোমার একটা তার লাগবে, তার শর্ট পড়লো, কি করবা? তারটাকে টানবা? নো, তার টানলে তো রোধ বেড়ে যাচ্ছে, খুব বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে, স্কোয়ার হয়ে যাচ্ছে। সো তুমি যে কাজটা করবা, তুমি হচ্ছে এখানে একটা জোড়া লাগাই দিবা, জোড়া লাগাই দিবা। সো কি হলো? এল বেড়ে গেল, কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কিন্তু এখানে যা ছিল তাই আছে, তাই আছে। একটু আগে বললাম না আর সমানুপাতিক হচ্ছে এল, তাহলে আর ওল্ড তোমার এল নিউ যেটা, সেটা হচ্ছে এন ইন্টু এল ওল্ড। এবার এন গুণ লম্বা করছো জাস্ট, কিন্তু আর সমানুপাতিক এল। কেন? কারণ এখানে এটা অপরিবর্তিত, একই তার বাজার থেকে কিনে এনে জোড়া লাগাইছো আর কি, একই তার বাজার থেকে কিনে এনে জোড়া লাগাইছো, ঠিক আছে? সো আর নিউ এখানে এন ইন্টু আর ওল্ড, মনে থাকবে। এগুলোই কিন্তু পেঁচাবে কোথায়? এমসিকিউতে, এমসিকিউতে এটাই পেঁচাবে। ওকে, তাহলে কেস 3টা, কেস 3টা কি সব করতেছি আমি, কেস 3টা, কেস 3টা কি কেস? প্রথম থেকে বলো। 10 এন গুণ লম্বা করা হলে এন স্কোয়ার, আয়তন অপরিবর্তিত রেখে এন স্কোয়ার, এন গুণ লম্বা করা হলে এন ইন্টু আর ওল। কেস 3 সিকিউতে আসতেই পারে, কেস 3 সিকিউতে আসতেই পারে। আচ্ছা এবার আসো 6 ওহম রোধের, সো এটা ছিল হচ্ছে আমার আর 6 ওহম রোধের একটি তারকে টেনে, এই দেখো টেনে বলা আছে, টেনে বলা আছে। সো আমি কি করব? তারটির বর্তমান রোধ আর নিউ এন স্কোয়ার আর ওল্ড 3 স্কোয়ার, দেখো 3 গুণ, সো এন এর ভ্যালু কত? 3, 3 স্কোয়ার ইন্টু 6, 3 তিরিকে 9, 6 করলে 54 ওহম। এটা গেল এমসিকিউর জন্য। রিটেনে আসলে কি করবা? রিটেনে আসলে দুইটা ওয়ার্ড করতে হবে, দুইটা ভাবে লিখবা। আর ওল্ড ইকুয়াল টু 6 ইকুয়াল টু রো ইন্টু এল ওল্ড বাই এ ওল্ড, ঠিক আছে? এটা রাখবা। আর নিউ আননোন, এটা রো ইন্টু, রোটা সেম থাকবে, এল নিউ বাই এ নিউ। এরপরে খেলা দেখাই দিবা, এল নিউ মানে হচ্ছে এন গুণ লম্বা হচ্ছে এন ইন্টু এল ওল্ড, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এন গুণ কমে যাচ্ছে। একটু আগে দেখলা না প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি হচ্ছিল? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি হচ্ছিল? কারেন্ট চলে গেছে এখানে, ঠিক আছে? আমি হচ্ছে কারেন্ট ফেরত আসলে আবার চলে আসতেছি, আমি হচ্ছে তারা একটা ই করে দিই, পোস্ট দিয়ে দিই যে কারেন্ট চলে গেছে। কারেন্ট আমরা এখান থেকে আবার স্টার্ট করব, এখান থেকেই আবার স্টার্ট করব। দেখা যায় আমাকে? আমাকে দেখা যাওয়ার কথা না, কারেন্ট নাই এখন, কিচ্ছু নেই, অন্ধকার। এটা ফিনিশ করে দিই এখানে।